নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিপুল জয় পেল তৃণমূল। ২১ বিধানসভা ভোটের থেকেও বাড়ল মার্জিন। কিন্তু চূড়ান্ত ফল ঘোষণা হওয়ার আগেই বিজয় উল্লাসের বলি হল ৯ বছরের একটা ফুটফুটে মেয়ে। বোমাবাজিতে প্রাণ গেল নিরীহ এক ক্লাস 4-এর ছাত্রীর, কোল খালি হয়ে গেল এক মায়ের। সকাল থেকে বোম মারছি আমরা, আমি ভয় করে খুব। বয়স মাত্র ৯ বছর, চতুর্থ শ্রেণীর ছাত্রী, নির্বাচন থেকে এখনো শত হস্ত দূরে। কিন্তু কালীগঞ্জে ভোট গণনার দিনে বিজয় উল্লাসের বোমাবাজি তাকেও ছাড়ল না। মেলা লোক, এক ঝাঁক লোক, এমনি আমার ছেলে এমনি পড়ে গেছে, আমি অমনে পড়ে গেছি, একেবারে ধুম উঠি। আমি বলছি কি আমার ছেলে কোথায় গেল? ও গো আমার ছেলে। এই জায়গাতেই সেই ঘটনা ঘটেছে। পুরো জায়গাটা কিন্তু প্লাস্টিক দিয়ে ঘিরে রাখা হয়েছে। পুরো জায়গাটা পুলিশ প্রশাসনের যারা রয়েছেন তারা এখানে রয়েছেন এবং প্লাস্টিক দিয়ে ঘিরে রাখা হয়েছে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। আমার ছেলে এইখানে পড়েছিল রে ভাই, আমি ওই দিকে পড়েছি, আমার ছেলে এইখানে পড়েছিল ভাই। ও ভাই এইখানে পড়েছে, আমার হাত ছেড়ে গেল কি করে আমার ছেলে। সোমবার দুপুরে মায়ের সঙ্গে স্নান করতে যাচ্ছিল ৯ বছরের তামান্না। পরিবারের দাবি, বাড়ির সামনেই উড়ে আসে বোমা, তারপরই প্রচন্ড শব্দে বিস্ফোরণ। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৯ বছরের বালিকার। এই পর্যন্ত এসেছে, ওই মানুষগুলা দাঁড়িয়ে আছে, ওই পর্যন্ত এসেছে, ওই পর্যন্ত আমার হাত ধরে আছে আমার ছেলে। ওইখানে ধুম করে ওইখানে সব এসেছে। আমি মনে করছি এমনি মানুষ আসে, মারামারি হয়েছে, কি হয়েছে আমি ওসব কিছু জানি না। পটকা ফাটছে বলে আমার ছেলে ভয়, আজ খেলাও খেলতে যায় না, এমনি খেলতে যায় না। আমার একটাই মেয়ে, আমি আমার একটাই বেটা, আমার একটাই শোনা। আমি ওইখানে কেন 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 বোম মারলো? ওই ওরা জিতেছে, মমতা জিতেছে, তাই তো ওরা ইয়ে করেছে, বোম মারছে, এমনি পটকা ফাটাইছে, আমরা তাই বলছি। কোন পার্টির লোক ছিল? টিএমসি পার্টির একদল লোক। কে কোন দল করেন বড় কথা নয়, গ্রামের উপরে বোমা মেরেছে, মেয়েটিকে লক্ষ্য করে বোমা মেরেছে। ৯ বছর বয়স বাচ্চা মেয়েটা খুনি, তৃণমূল খুনি। এই জয় আসলে খুন তৃণমূলের, তাকেই আবার নির্দিষ্ট করছে। বারে বারে আমরা দেখছি ভোট পরবর্তী হিংসা তৃণমূলের। প্রশ্ন উঠছে, বোমা ছুড়ে এ কোন বিজয় উল্লাস যা এক বালিকার প্রাণ কেড়ে নিল? শাসক দলের হাত মাথায় থাকাতেই কি এই স্পর্ধা? রিভেঞ্জফুল পলিটিক্স যেটা এই মমতা ব্যানার্জি এবং তার দল করেন, সেটা আবার করে আজকে আমরা দেখতে পেলাম। দুঃখ রাখার, লজ্জা রাখার আমাদের জায়গা নেই এই রাজ্যে। এই ঘটনার নিন্দায় সরব হয়েছে অন্য বিরোধী দলগুলো। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার প্রেস বিবৃতিতে জানিয়েছেন, সদ্য ফল প্রকাশের পর বিজয়ী প্রার্থীর বিজয় মিছিল যেখানে এক নিরীহ শিশুর প্রাণ কেড়ে নেয়, সেখানে দাঁড়িয়ে আমরা নির্বাচন কমিশনের কাছে অবিলম্বে ওই বিজয়ী প্রার্থী আলিফা আহমেদের জয়ী হওয়ার শংসাপত্র বাতিল করে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেবার দাবি জানাচ্ছি। কালীগঞ্জের ঘটনায় মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে লিখেছেন, কৃষ্ণনগর পুলিশ জেলার বারোচাঁদগড়ে বিস্ফোরণে একটি বাচ্চা মেয়ের মৃত্যুর ঘটনায় আমি মর্মাহত এবং গভীর শোকাহত। এই দুঃখের দিনে পরিবারের প্রতি আমার সমবেদনা। যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের বিরুদ্ধে কঠোর ও আইনি ব্যবস্থা নেবে পুলিশ। তবে নিহত বালিকার মা এদিন পুলিশের সামনেই ক্ষোভ উগরে দেন। যারা এটা করেছেন আপনারা নিশ্চিন্ত থাকবেন, আমরা অ্যারেস্ট করব, ঠিক আছে? কিছু করবেন না আপনারা, না কিছু করেন, মেরে দেন আমার সামনে, আমার জানটা ঠান্ডা করেন, আমার সামনে মেরে দেন, পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভের সুর শোনা গেছে স্থানীয়দের গলাতেও। এই দিতে এসেছিল, ছাদ থেকে মেরেছে, ওপরে ছাদ উঠে মেরেছে, দুদিক থেকে মেরেছে। পুলিশ প্রায় ধরুন 1 থেকে 1.5 ঘন্টা পরে এসছে, পুলিশ তাকে ধরে না। রাজ্য পুলিশের তরফে সোশ্যাল মিডিয়া পোস্টে লেখা হয়েছে, এই ঘটনার পিছনে যে দুষ্কৃতীরা রয়েছে তাদের ধরতে আমরা কোনো ত্রুটি রাখব না। অভিযুক্তদের খোঁজে জোর কদমে তল্লাশি চলছে। আর পুলিশ সুপারের দাবি, দুর্ঘটনাবশত বোমার স্প্লিন্টার থেকে বালিকার মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত আমরা যেটা লোকাল রাইভালরি হিসাবে পেয়েছেন, আক্তার শেখ বলে একজন যার বিরুদ্ধে অ্যালিগেশন আছে, কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, এখন পর্যন্ত আমরা কিছু পাইনি। হতে পারে কিছু মানে যে স্প্লিন্টার অ্যাক্সিডেন্টালি এসে লেগেছেন। পুলিশের বিরুদ্ধে পুঞ্জীভূত ক্ষোভকে হাতিয়ার করেছে বিরোধীরাও। কে করেছিলেন?
পুলিশ কি করছে? পুলিশ জানে না নাকি পুলিশের প্রশ্রয়ে নির্বাচনের জন্য বোমা মজুত করে রাখা হয়েছিল, সেই বোমা ফাটানো হলো, সেই বোমা মারা হলো? এ দায় পুলিশের, এ দায় প্রশাসনের, এ দায় তৃণমূলের গুন্ডা বাহিনীর। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তীব্র ভাষায় নিন্দা করেছেন। যে বা যারা করে থাকুক ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন, যে বা যারা যুক্ত, যাদের এই দায়িত্বজ্ঞানহীন কাণ্ড, অপরাধমূলক কাণ্ডে বলি হলো এক বালিকা, কোনো অবস্থায় তাদের একজনকেও রেয়াত করা হবে না। মুখ্যমন্ত্রী পরিষ্কার বলেছেন, দল মত রং না দেখে গ্রেফতার হবে, হচ্ছে। পটকার শব্দে ভয়ে কাঁপত ছোট্ট মেয়েটা, সেই মেয়েটারই বোমার আঘাতে এমন ভয়ঙ্কর পরিণতি। পটকা ফাটছে বলে আমার ছেলে ভয় আজ খেলাও খেলতে যায় না, এমনি খেলতে যায় না। আমার একটাই মেয়ে, আমি আমার একটাই বেটা, আমার একটাই সোনা। ভোট কি জিনিস বোঝার বয়সই হয়নি ক্লাস 4-এ পড়া মেয়েটার, কিন্তু ভোট গণনার দিন বিজয় উল্লাসের বোমাবাজি কাড়ল তার প্রাণ। নিহত বালিকার মা সরাসরি অভিযোগ করেছেন, এটা আচমকা ঘটে যাওয়া কোনো ঘটনা নয়, তারা সিপিএম করেন, তাই এই হামলা। কেন 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 বোম মারলো? ওই ওরা জিতেছে, মমতা জিতেছে, তাই তো ওরা করেছে, বোম মারছে। এমনি কি বোম ছুঁড়েছিল লাস্ট? এত মোটা কি বোম আমি জানি না, এমনি করে ছুড়ে দিচ্ছে। মেলা লোক ওইখানে একদল লোক ছিল। কোন পার্টির লোক ছিল? টিএমসি পার্টির একদল লোক। আপনারা কোন রাজনৈতিক? আমরা সিপিএম পার্টি করি, আমরা সিপিএম পার্টি, কংগ্রেস পার্টি করি। আমরা পার্টি তো করি না, ভোটই দিয়ে আসি, আমরা ভোটটাই দিয়ে আসি। আমি ওসব ঘেন্না করি। কি উদ্দেশ্য প্রণোদিত ভাবে করলো নাকি এমনি করে বাড়িতে এসে মেরে গিয়েছে? কোনো এমনি শুনে, অনেক সময় শুনে। কষ্ট করে তারা বলছেন যে তৃণমূল কংগ্রেসের লোকজন করেছে এবং তাদের বক্তব্য কোনো উৎসবের জন্য বোম ফাটাতে এসেছিল এরকম নয়। তারা সিপিএম করেন, তারা কংগ্রেসের সঙ্গে আছেন, তারা কর্মী সমর্থক, কোনো রাজনৈতিক নেতা বা কিছু নয়। কিন্তু এখানে এসে উদ্দেশ্য প্রণোদিতভাবে বোমা মারা হয়। এখনো আমরা দেখতে পাচ্ছি এখানে রক্ত ছড়িয়ে রয়েছে। সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, নৃশংসতার নমুনা। পলাশীর মোলান্দি গ্রামের এক বিজয় মিছিল থেকে ছোড়া বোমায় প্রাণ হারায় নিরীহ শিশু তামান্না খাতুন, সিপিএম সমর্থক পরিবারের মেয়ে, 4র্থ শ্রেণীর এই ছাত্রী। রাজনৈতিক দলের বিজয় উল্লাস যদি একটি কোনো বাচ্চা মেয়ের প্রাণ কেড়ে নিচ্ছে, তাকে বিজয় উল্লাস বলে না, তাকে গুন্ডাগিরি বলে। আর পশ্চিমবঙ্গে এই গুন্ডা রাজ সরকারি মদতে, পুলিশের মদতে, প্রশাসনের মদতে, রাজ্যের শাসক দলের মদতে চলছে একদম প্রকাশ্যে। গুন্ডারাজ খতম করার লক্ষ্যেই পশ্চিমবঙ্গে প্রতি বুথে লড়াইটা চলবে। চরম দুর্ভাগ্যজনক একটি ঘটনায় এক বালিকার মৃত্যু হয়েছে। আমরা তীব্র ভাষায় এর নিন্দা করছি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তীব্র ভাষায় নিন্দা করেছেন। যে বা যারা করে থাকুক ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন, যে বা যারা যুক্ত, যাদের এই দায়িত্বজ্ঞানহীন কাণ্ড, অপরাধমূলক কাণ্ডে বলি হলো এক বালিকা, কোনো অবস্থায় তাদের একজনকেও রেয়াত করা হবে না। পুলিশ গেছে, এসপি গেছেন, ধরপাকড় শুরু হয়েছে। এবার কারা করল, মুখ্যমন্ত্রী পরিষ্কার বলেছেন, দল মত রং না দেখে গ্রেফতার হবে, হচ্ছে। আবার পাশাপাশি এটাও নিশ্চয়ই দেখতে হবে, পুলিশ খোঁজ নেবে যে তৃণমূলের এই বিপুল জয় কোনোভাবে কালিমালুপ্ত করার জন্য ভেতর থেকে কেউ, ওখানে কেউ, কোনো গ্রামের মধ্যে কেউ এমন কিছু করে দিয়েছে কিনা যেটা একটা খারাপ ধারণা তৈরি হয়। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, এই গ্রামের বেশিরভাগ মানুষ সিপিএম কংগ্রেসের সমর্থক। সোমবার সকাল থেকে কালীগঞ্জে বিধানসভা উপনির্বাচনের ফলাফলে তৃণমূলের এগিয়ে থাকার খবর আসতেই বাসিন্দাদের একাংশের অভিযোগ, এই মোলান্ডি গ্রামে বিজয় উল্লাস শুরু করে তৃণমূল। ফাটতে থাকে বোমা, গ্রামবাসীদের একাংশ বোমা ফাটানোর বিরোধিতা করেন। এরপরই অভিযোগ, একদল ছাদ থেকেও আরেক দল রাস্তায় ঘিরে বোমাবাজি শুরু করে। সিপিএম ও কংগ্রেস সমর্থকদের বাড়ি বেছে বেছে বোমাবাজি শুরু হয় বলে অভিযোগ।
তারা উৎসব পালন করছিলেন বোমাবাজি করে, এবং সেইটার প্রতিবাদ যখন করে এখানে সিপিএম কংগ্রেস জোটের কর্মীরা তারা মানা করেছিলেন, তাদের বক্তব্য তারা মানা করেছিলেন, এবং তারপর তাদের প্রায় মুড়িমুড়কির মতো বোমা ছোড়া হয়েছে। এবং এখানে যে চারিদিকে যা চিত্র হয়ে দাঁড়িয়েছে, বিভিন্ন দেওয়াল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় পুরোপুরি বোমের ছাপ রয়েছে। কারা করলো এখানে, কারা করলো? তৃণমূলের লোকে। এখানে এই বাড়িটা কার? এটা সিপিএম এর বাড়ি। সিপিএম কংগ্রেস আমরা করে বলে ওই জন্য আমাদেরকে আক্রমণ করে এসে মেরেছে। কালীগঞ্জের এটা উপনির্বাচন, সেখানেও প্রাণ নিতে হলো, সেখানেও খুন, বিভৎসতার তো একটা সীমা থাকে। এটা কি হচ্ছে? নির্বাচন সবাই জানেন যে এটা বিশেষ করে বাই ইলেকশনে শাসক দল যেতে তার পার্সেন্টেজ বাড়ে। 21 সালের বিধানসভা, তারপর শাসক দলের পার্সেন্টেজ বাড়বে, বিরোধীদের পার্সেন্টেজ কমবে, কম বেশি প্রায় সবাই জানেন। নির্বাচনের ফল ঘোষণার আগেই বিজয় মিছিল বেরিয়ে গেল। বিজয় মিছিল কিসের জন্য হয়? উচ্ছ্বাস, আনন্দ, মানুষকে অভিনন্দন? না না, সেসব গল্প নেই। একটু একটু পটকা ফাটায় তো মানে বুঝি। সংগঠিতভাবে বোমা স্প্লিন্টার সহ ছোড়া হলো, আক্রমণ করা হলো গ্রাম, এবং তারপরে 9 বছর বয়সে বাচ্চা মেয়ে খুন হয়ে গেল। কুৎসিত বিভৎস একটা জয়োল্লাস, দুষ্কৃতীদের দাপাদাপি, খুন। কে জবাব দেবে? কে জবাব দেবে? এই দুষ্কৃতীদের মাথায় পুলিশ জানতো না কোথায় বোমা কে রাখছে, কি করছে। কার্যত পুলিশ তো তৃণমূলের সভাপতি, না বোঝার কি আছে। এবং এমনই পুলিশ সভাপতি যে অনুব্রত যা বলবে তাই কিল খেয়ে হজম করতে হবে পুলিশকে, পুলিশ মন্ত্রী পর্যন্ত চুপ। ফলে এইরকম একটা অবস্থা পুলিশ সব জানে, জেনে শুনে অ্যালাউড। পোস্টপোল ভায়োলেন্স আমরা আগেও দেখেছি, গত 21 সালের নির্বাচন, পোস্টপোল ভায়োলেন্স, এমনকি সিবিআই কোর্টের নির্দেশে, ব্যাস তারপর সিবিআই চুপ করে থাকলো। অভয়াকাণ্ডে যেমন সিবিআই রাজ্য পুলিশ যা বলেছে ঘাড় নেড়ে দিয়েছে, এখানেও তাই, কিচ্ছু হলো না। বোঝা গেল যে সিবিআই কার্যত প্রকারান্তরে দিল্লির আশীর্বাদ নিয়ে রাজ্যের শাসকের পাশে আছে। আর এখানে এত ভয় কি হলো? উপনির্বাচনের পর এটা ঠিক, বাম কংগ্রেস তাদের ভোটের পার্সেন্টেজ 3% বেড়েছে। কেন বাড়বে? হয় তৃণমূল নয় বিজেপি, হয় বিজেপি নয় তৃণমূল, আবার মাঝখানে কারা? ভোট বাড়ছে বাম কংগ্রেসের, ত্রাস হয়ে যাচ্ছে, ত্রাস। বিজেপির ত্রাস হচ্ছে, তৃণমূলের ত্রাস হচ্ছে। অতএব যে কোনোভাবেই হোক একটা এমন পরিবেশ তৈরি করো যাতে মানুষকে ভয় পাইয়ে দেওয়া যায়। মা বলছে সরাসরি যে আমার মেয়েটাকে খুন করা হয়েছে, বলছে পুলিশের উপরে আমাদের ভরসা নেই। এই পুলিশ কি বিচার করবে? কি মুখ্যমন্ত্রী বলছেন পুলিশকে দেখতে বলেছে? পুলিশকে দেখতে বলো তো মানুষ দেখতে পাচ্ছে, অভয়াকাণ্ডেতেও দেখতে পাচ্ছে পুলিশের উপরে ভরসা করার কোনো মানে নেই। অন্যান্য কাণ্ডে দেখতে পাচ্ছি যে পুলিশের উপরে ভরসা করার কোনো মানে নেই। মা স্পষ্টত বলছে যে পুলিশের উপরে আমার ভরসা নেই, এবং স্পষ্টত মা বলছে আমরা সিপিআইএম করি, আমাদের গ্রামটা তাই, অতএব আমাদের উপরে আক্রমণ করা হলো, শোধ নেওয়া হলো। কেন? বাম কংগ্রেস তাদের ভোট বাড়বে। বাই ইলেকশনের পর বাম কংগ্রেসের ভোট বেড়েছে, এটা মানুষের কাছে যতটা ভরসার, তৃণমূলের কাছে ততটাই ভয়ের। কালীগঞ্জের উপনির্বাচন প্রমাণ করলো আবারও ধর্মনিরপেক্ষ বাংলায় সাম্প্রদায়িক রাজনীতির কার্যত কোনো স্থায়ী নেই। কালীগঞ্জের উপনির্বাচন প্রমাণ করলো যে রাজ্যের বুকে আজও সিপিএম এবং কংগ্রেস সমানভাবে অপ্রাসঙ্গিক। কালীগঞ্জের এই উপনির্বাচনের জয় আসলে 365 দিন যারা মানুষের সাথে থেকে পরিষেবা দেয় সেই তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয়। তার মধ্যে যে ঘটনা ঘটেছে, সামনে এসছে, নিশ্চিতভাবে অত্যন্ত দুঃখজনক, বেদনাদায়ক, মর্মান্তিক ঘটনা। এই ঘটনা কোনো সুস্থ গণতন্ত্রে কাম্য হতে পারে না। মাননীয় মুখ্যমন্ত্রী নিজে উদ্বেগ প্রকাশ করেছেন, স্বয়ং মুখ্যমন্ত্রী নিজে টুইট করে ঘোষণা করেছেন কোনোভাবে কোনো রকম এই দুষ্কৃত কার্যের সাথে জড়িত কাউকে রেয়াত করবে না প্রশাসন। ইতিমধ্যেই আমাদের কাছে যতটুকু খবর, একজনকে গ্রেপ্তার করা হয়েছে। দল মত রং না দেখে তাকে গ্রেপ্তার করেছে রাজ্য প্রশাসন, এবং
তার বিরুদ্ধে একেবারে ক্রিমিনাল প্রসিডিংস অনুযায়ী, আইনের ধারা অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গৃহীত হবে। কারণ তৃণমূল কংগ্রেস কমিটেড টুয়ার্ডস জিরো টলারেন্স টুয়ার্ডস ভায়োলেন্স। আমরা ভায়োলেন্সকে জিরো টলারেন্স দিয়ে এখানে সর্বোচ্চ যাতে শাস্তি হয় তার জন্য প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে। এই ঘটনা কখনোই কাম্য হতে পারে না, কিন্তু এই ঘটনার ফলে বাস্তবটা সেটা মিথ্যে হয়ে যায় না। বাস্তব এটাই যে মানুষের ভোটে প্রত্যাখ্যাত বিজেপি, মানুষের কাছে পরিত্যক্ত সিপিএম এবং কংগ্রেস, এবং সর্বোপরি বিজেপি যে কন্টিনিউয়াসলি একটা হিন্দুত্ব ন্যারেটিভ প্রচার করবার চেষ্টা করছিল এই নির্বাচনে, সেটাও ততোধিকভাবে মুখ থুবড়ে পড়েছে। এই কারণেই, কারণ আজকেও আপনারা দেখেছেন, আপনাদের চ্যানেলেই দেখিয়েছে, দুপুরবেলাও যখন বিধানসভার বাইরে লিডার অফ অপোজিশন বাইট দিচ্ছিলেন তখনও তিনি হিন্দু ভোট পোলারাইজেশনের কথা বলছিলেন বারংবার করে। আপনাদের মনে থাকবে এই কালিয়াগঞ্জ উপনির্বাচনে মোট ভোট পড়েছিল 1,82,365টি। কালিয়াগঞ্জে 47% হিন্দু বসবাস করেন, অর্থাৎ 1,82,365 যদি 47% হিসেব করেন তাহলে সংখ্যাটা গিয়ে 87,000 প্লাস দাঁড়াচ্ছে। বিজেপি কত ভোট পেয়েছে? বিজেপি সর্বমোট ভোট পেয়েছে 52,000। 52,000 হিন্দু ভোট পেয়েছে বিজেপির দাবি অনুযায়ী। তাহলে এই বাকি যে 35,000 হিন্দু ভোট, পোল্ড ভোট অনুযায়ী যদি 47% ধরা হয় তাহলে 87,000, অর্থাৎ বাকি যে 35,000 হিন্দু ভোট, সেই হিন্দু ভোট বিজেপি পায়নি। এখানেই প্রশ্নটা উঠছে, একদিকে যেরকম বাম কংগ্রেস জোট কিছুটা ভোট পেয়েছে, তাহলে সেই ভোটটা কারা পেয়েছে? বিজেপি দাবি করে যে তৃণমূল নাকি শুধু মাইনরিটি ভোট পাচ্ছে, তাহলে বাম কংগ্রেস ভোট কারা পেয়েছে, কাদের ভোট পেয়েছে? যদি সত্যি মাইনরিটি ভোট শিফট হয়ে থাকে তাহলে তো এই বিপুল মার্জিন হওয়ার কথা নয়। তার মানে একাধারে তৃণমূল কংগ্রেস একদিকে সংখ্যালঘুদের ভোট পেয়েছে, তার সাথে সাথে সংখ্যাগুরু হিন্দুদের ভোট পেয়েছে, বাংলার মায়েদের ভোট পেয়েছে, বাংলার সর্বস্তরের মানুষের ভোট তৃণমূল কংগ্রেসের সাথে আছে বলেই এই বিপুল জয়। এবং এই জয় আসলে একটা ট্রেলার। একটা সিনেমা রিলিজ করার আগে যেরকম ট্রেলার আসে সিনেমার, সেই ট্রেলার হচ্ছে 2026-এ সিনেমাটা আসছে। এই সিনেমা চতুর্থবারের মতো মামাটি মানুষের সরকার গঠিত হবে মমতাদির নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতিত্বে। এবং যদি এই ট্রেলার সিনেমায় পর্যবসিত হয় তাহলে 250 আসন নিয়ে ক্ষমতায় আসা তৃণমূল কংগ্রেসের শুধুমাত্র সময়ের অপেক্ষা। একাধিক সন্তান হয়েছিল কিন্তু কাউকেই বাঁচাতে পারেননি। এতগুলো সন্তানের মৃত্যু শোকের পর এই মেয়েই ছিল তার প্রাণ ভোমরা। 40 বছর হয়ে গেল বিয়ে হওয়া, আমার 5টা 6টা ছেলে মরে গেছে, ওই একটাই ছেলে আমার বেঁচে আছে। ওই শয়তানরাও জানে যে হোসেনের একটাই বিটি কতদিন পরে যে বোমটা মেরেছে সেও জানে। এই কি আপনার সঙ্গে ছিল? আমার সঙ্গে সারা দিন সব সময় 24 ঘন্টা। আমরা জানি যে জিতলে মানুষ আনন্দ করে, এটা তা না। জিতলে মানুষ বদলা নাই, জিতলে তৃণমূল বদলা নাই। যারা ভোট দেয়নি তাদের উপর হামলা করলো, হামলা করার বিনিময়ে একটা 9 বছরের বাচ্চাকে সকেট বোম মারা হলো। সকেট মানে হাফ গ্রেনেড, তাতে একটা 9 বছরের শিশু তার মৃত্যু হলো। এটাই তৃণমূলের বাংলায় গণতন্ত্রের চেহারা। এটাও নিশ্চয়ই দেখতে হবে, পুলিশ খোঁজ নেবে যে তৃণমূলের এই বিপুল জয় কোনোভাবে কালিমালুপ্ত করার জন্য ভেতর থেকে কেউ, ওখানে কেউ, কোনো গ্রামের মধ্যে কেউ এমন কিছু করে দিয়েছে কিনা যেটা একটা খারাপ ধারণা তৈরি হয়। রাজনৈতিক হিংসা এই মায়ের সবটুকু কেড়ে নিয়েছে, চোখের জল বাঁধ মানছে না। কালীগঞ্জের মোলান্ডি গ্রামে শুধুই সন্তানহারা মায়ের আর্তনাদ। শুভ সন্ধ্যা বলছি না কিন্তু, কারণ পশ্চিমবঙ্গের, আমি কোনোদিনই বলি না এই কারণে, কারণ পশ্চিমবঙ্গের কোনো সন্ধ্যাই গত প্রায় 50 বছর ধরে মানুষের জন্য শুভ হয়নি। বিশেষ করে এখানে যে সাবজেক্টগুলো নিয়ে আমরা আলোচনা করি, কোনো জায়গায় পশ্চিমবঙ্গের জন্য শুভ এরম সন্ধ্যা কমই পাওয়া গেছে। আমরা ভাবছিলাম কালীগঞ্জে ভোটটা হলো, এই ভোটটা বোধহয় একটু ইতিহাসের ব্যতিক্রম হয়ে গেল। আমরা ভাবলাম যে এই ভোটে কোনো রক্তক্ষরণ হলো না, কিন্তু পশ্চিমবঙ্গে গত বাম জামানায় এবং এই দিদিমণির জামানায় যে রক্ত ছাড়া, মৃত্যু ছাড়া নির্বাচন হয় না, সেটা আরেকবার নিজের চোখে আমরা দেখলাম, আপনারা দেখালেন। আপনি আমাকে বলুন, আপনারা আমাকে বলুন, সন্ধ্যা বিজয় উল্লাসে বোমা মারা হবে, মানে বোমা মানে কিন্তু এটা কিন্তু আপনার বোমা দুরকম আমরা বুঝি। একটা হচ্ছে বুড়িমার বোমা, মানে চকলেট বোমা যেটা, আর একটা হচ্ছে পিসিমার বোমা, প্রাণঘাতী বোমা। আপনি আমায় বলুন
বিরোধী রাজনৈতিক দলের বাড়ি লক্ষ্য করে, এবং যে বিরোধী রাজনৈতিক দল সারা রাজ্যে প্রকারান্তরে ওদেরকেই প্যাসিভলি সমর্থন করে, সেই রাজনৈতিক দলের বাড়ি লক্ষ্য করে বোমা হামলা হলো, এবং সেই হামলায় একটি 4 বছরের শিশুকন্যা চিরতরের জন্য হারিয়ে গেলেন। রক্তাক্ত শৈশব পশ্চিমবঙ্গে কি প্রথমবার? আপনি আমাকে বলুন, আপনাদের আর্কাইভ তো খুব স্ট্রং, গত 15 বছরে এই বোমকে বল ভেবে খেলতে গিয়ে কাগজ কুড়ুনিওয়ালা যারা জঞ্জাল সাফ করেন, শিশুরা কতজন আহত হয়েছেন, কতজন রক্তাক্ত হয়েছেন? আমি বলি তাদের কি বিচার হয়েছে? তাদেরও যা বিচার হয়েছে, তাদেরও কোনো বিচার হয়নি, এরও হবে না। এগুলো এক একটা আস্ত মার্ডার, কিন্তু এই মার্ডারের কারোর কোনো শাস্তি হয়নি। সেখানে টকশোতেও আমরা কখনো নিজেরাও বলার সুযোগ পাইনি, কোনো চ্যানেল বোধহয় টকশোও করেনি। মমতা ব্যানার্জি বলেছেন পুলিশ কড়া ব্যবস্থা নেবে, ক্যাঁচকলা ব্যবস্থা নেবে। যে পুলিশ একটা টেলিফোনে পুলিশের মাকে, সেই মাও 1 মাস খানেক আগে মারা গেছেন, পুলিশের স্ত্রীকে গালাগাল দিলে পুলিশকে ন্যায় বিচার পাওয়াতে পারে না, সেই পুলিশ বিচার পাওয়াবে একটা মৃতের মাকে? আপনি বিশ্বাস করেন যে নিজের মাকে বিচার দিতে পারে না? আপনি আমাকে বলুন, আজকেও মৃতের মা বলেছেন যে আমাদের এই পুলিশে ভরসা নেই। এই পুলিশে ভরসা নেই মানে কি? এই পুলিশে ভরসা নেই মানে আর একটাই জায়গা আছে, সেটা হচ্ছে কেন্দ্রের পুলিশ। এবার মুশকিল হচ্ছে কেন্দ্রের পুলিশ কত দায়িত্ব নেবে? তাদের তো আর এরকম পাড়ায় পাড়ায় চৌকি নেই। আমার আপনার কাছে একটা স্বনির্বন্ধ অনুরোধ, যে পশ্চিমবঙ্গে যদি এই রক্তের নির্বাচন যদি বন্ধ করতে হয়, আসুন আমরা সবাই মিলে আওয়াজ তুলি। আর যাই হোক, দ্যাট ইজ নো ভোট টু মমতা। এই তৃণমূল সরকারকে রেখে, এই পিসি ভাইপোর সরকারকে রেখে পশ্চিমবঙ্গে বিনা রক্তের নির্বাচন করবেন, এটা সোনার পাথর বাটি ছাড়া আর কিচ্ছু নয়। গ্রামবাসীদের অভিযোগ, হামলা চালানো হয়েছে একেবারে বেছে বেছে টার্গেট করে। একের পর এক বোমা বিস্ফোরণে গুরুতর জখম একাধিক গ্রামবাসী। বোমার অভিঘাতে চোখে গুরুতর আঘাত লেগেছে এই গ্রামেরই বাসিন্দা ইজারুলের। হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। রক্তাক্ত হয়েছেন গ্রামের আরো বাসিন্দা। কার রক্ত? এত রক্ত? তার সকেট লেগেছে, সে পেলে গেছে। হ্যাঁ, তার রক্তটা। আর ওরকম রক্ত রয়েছে, ওটা কি মানে যে মারা গিয়েছে তার রক্ত? না, ওটা তার রক্ত না, এটা আরেকটা রক্ত, এটা অন্য জনের। কি নাম তার যে আহত? জয়নাল। জয়নাল। বোমার আঘাতে হাতে আঘাত পেয়েছেন এই ব্যক্তি। আমরা দেখতে পাচ্ছি এখানেও হাতে 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 কে মারলো? ওই বিরুদ্ধে পার্টি এসে মেরেছে। কেন মারলো? ওই তো আমরা বোম মাইতে মানা করছি বলে, তাইতে অপরাধ মানা করছি বলে ওরা জোর করে বোম লেসে আমাদের চার্জ দিতে লাগলো। মানে ওরা কি নিজের তৃণমূল জিতেছে বলে? হ্যাঁ, তৃণমূল জিতেছে বলে সকাল লেগে এখানে ফিটকে যায়। শুধু যে একটা বাড়ি লক্ষ্য করেই বোমা ছোড়া হয়েছে তা নয়, একটা, দুটো, তিনটে, চারটে, আশপাশের একাধিক বাড়িতে এমন তাজা বোমার দাগ। বিভিন্ন বাড়ির দেওয়ালের চিত্র। এই হচ্ছে উৎসবের নমুনা। তুমি দেখো, এইখানে বোম মারা হয়েছে, বাড়ির দেওয়ালে বোম চার্জ করা হয়েছে, পুরোটা পুড়ে গেছে। কি হয়েছে? এখানটা তো পুরো ভেঙে পড়ে রয়েছে। কি হয়েছে? বোমা মেরেছে, সকেট বোমা মেরেছে। বোমার আঘাতে এইভাবে কোনো বাড়ির চাল ভেঙে পড়েছে, কোনো বাড়ি এইভাবে ক্ষতিগ্রস্ত। চালে সকেট বোমা মেরেছে। এবং তোমাকে দেখাবো, আমাদের চিত্রগ্রাহক প্রতিনিধি সন্দীপ সাধুকাকে দেখাতে বলবো। এই পুরো জায়গায় দেখো যে টালি পুরো ভর্তি হয়ে রয়েছে। এখানে পোড়া টালির অংশ, সেগুলো কিন্তু এখানটা পুরোটা ভর্তি হয়ে রয়েছে। এই বাড়ির ওপর বোম চার্জ করা হয়েছে। এই বাড়ির অবস্থা দেখুন, ভেঙে টুকরো টুকরো একাধিক সামগ্রী। বোমার আঘাতে রান্নার সামগ্রী এইভাবে পুড়ে বেঁকে গেছে। এইখানে বোম পড়েছে। একটা ঘটির অবস্থা দেখো, সেই ঘটিটা পুরোপুরি পুড়ে গিয়েছে বোমের অভিঘাতে। আপনারা পার্টি করেন? হ্যাঁ, সিপিএম। যারা করেছে তারা তৃণমূল। প্রশ্ন উঠছে, এক নিরীহ বালিকার এই মর্মান্তিক মৃত্যুর দায় কে নেবে? জয় পরাজয় গণতন্ত্রে থাকবে, কিন্তু এটা কি বাংলার গণতন্ত্র? ছি, লজ্জা করে না? মাননীয় মুখ্যমন্ত্রী, লজ্জা করা উচিত। এই বাংলার প্রশাসন আমি বাংলায় উপহার দিয়েছেন যে আজকে বিজয় উল্লাস, এটাকে বিজয় উল্লাস বলে? এটা পৈশাচিক আনন্দ, ডেভিলস প্লেজার। এটা অদ্ভুত রকম একটা পৈশাচিক আনন্দ। নির্বাচনের ফলাফল ঘোষণার আগেই
মিছিল করে সকেট বোমা, মানে তৃণমূল জামানায় আমাদের আর কি দেখতে হবে যে এরপরে মিছিলে সকেট বোমা, এরপরে আবার কোনো নির্বাচনে জিতলে হয়তো পারমাণবিক বোমা নিয়ে মিছিল করবে তৃণমূল। সেই মিছিলের সকেট বোমা থেকে একটা 9 বছরের শিশুকে খুন হতে হলো, আর মুখ্যমন্ত্রী টুইট করে পুলিশকে বলছেন যে পুলিশ অ্যাকশন নেবে। এটা এই রাজ্যে অপরাধীরা মনে করে এটা তাদের সরকার। এই রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি জেনে রাখুন, অপরাধীরা মনে করে এটা তাদের সরকার, আর পুলিশ কখনোই তাদের ধরবে না। তার কারণ হচ্ছে এই অপরাধীরা, তাদের একটাই মাত্র পরিচয়, সে পরিচয় হচ্ছে তারা তৃণমূল করে। কি দরকার? সবই তো, আপনি তো সব উন্নয়ন করেছেন, বিরাট কিছু করেছেন, এইভাবে বিরোধীদের বাড়িতে বোমা মারা, বিরোধী দল কংগ্রেস সিপিএম যারা বিরোধী দল, অন্যান্য দল, তাদের বাড়িতে বোমা ফেলা হচ্ছে রাতের অন্ধকারে, দিনের বেলায় প্রকাশ্যে, আর একটা সকেট বোমায় একটা বাচ্চার মৃত্যু ঘটনা ঘটলো। আর কত দেখতে হবে পশ্চিমবঙ্গের রক্তপাত? সারা ভারতবর্ষে নির্বাচন হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি বলুন, সারা ভারতবর্ষে উপনির্বাচন হয়েছে, একটা ঘটনা দেখাতে পারবেন? একটা সিঙ্গেল ইনসিডেন্ট যেখানে একটা ধাক্কাধাক্কির খবর কিংবা একটা চর মারার ঘটনা? উত্তর না। কিন্তু পশ্চিমবঙ্গে এই নির্বাচনোত্তর পরিস্থিতিতে রক্তপাতের ঘটনা বা নির্বাচনের পূর্বের রক্তপাতের ঘটনা আপনি এড়াতে পারলেন না, এবং এই রক্তপাত ঘটলো। এই রক্তপাতের ধারাবাহিকতা বাংলায় অব্যাহত রইল। আপনি না পশ্চিমবঙ্গে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে বলেছিলেন গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন? আসলে আপনার রাজত্বে পশ্চিম বাংলায় গণতন্ত্র প্রতিদিন প্রহসনে রূপান্তরিত হচ্ছে, খুন হচ্ছে। আপনার দলের কিছু গুন্ডা, কিছু মানে অপরাধী, তারা মনে করছে এটা তাদের সরকার এবং তাদেরকে প্রশ্রয় দিচ্ছেন। আসলে পুলিশ কার্যত ওই অনুব্রত মণ্ডলের যে অবস্থা, অনুব্রত মণ্ডল যেভাবে পুলিশকে হুমকি দেয়, সেখানে পুলিশ মেরুদণ্ড বিক্রি করে দেয়, মাথা নত করে থাকে। আর এখানে পুলিশ ঠিক একই কাজ করবে, তৃণমূলের অপরাধীদের ধরবে না। এটাই এগিয়ে বাংলার মডেল, এটাই নতুন বাংলার মডেল, এটাই আপনি বাংলার 11 কোটি মানুষকে উপহার দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী। নির্বাচনে জয় পরাজয় থাকবেন, আপনি মনে রাখবেন যে আপনিও একদিন বিরোধী দল হবেন, এবং এই বিরোধী দলকে এইভাবে দুর্মুষ করা, গণতন্ত্রের হত্যা করা, গণতন্ত্রকে গলা টিপে ধরা, ইট ইজ নাথিং বাট আ ডেভিলস প্লেজার। এটা হচ্ছে একটা পৈশাচিক আনন্দ, ডেভিলস প্লেজারের দিকে এই বাংলা, রক্তাক্ত বাংলার দিকে এগোচ্ছে। কোন দল আক্রান্ত হোক এটাকে আমরা কেউ সমর্থন করি, কিন্তু আমরা আশঙ্কিত এই কারণে যে 2019-এ যতই শেষ দফার দিকে এগিয়েছিল, তখন দেখা গিয়েছিল যে রোড শো যখন অমিত শাহ করছেন কলকাতার বুকে, বিদ্যাসাগর আক্রান্ত হয়েছিল, বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছিল, বিদ্যাসাগর সিসিটিভি দুর্ভাগ্য আজব তৃণমূল কংগ্রেস বার করতে পারলো না যে কারা ভেঙেছিল। আজ 5 বছরে সরকার আবার হয়ে যাচ্ছে, কিন্তু বার করতে পারছে না। ঠিক যেরকম ভাবে খাটের টাকাগুলো অমিত শাহ চলে যাচ্ছে না, কিন্তু শিলিগুড়ি ঘটনা জানতে পারেন না। একটা দফার নির্বাচনও কি তোমার চ্যানেলে সকাল থেকে আমরা দেখেছি যে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন, লোকসভা নির্বাচন হয়েছে? আমরা দেখতে পাইনি তো, আমরা তো দেখতে পাচ্ছি অবাধ এবং শান্তিপূর্ণ। বাংলা বাদ দিয়ে অন্ধ্রে দু একটা ঘটনা হয়েছে, গোটা দেশে খবর হয়ে গেল যে অন্ধ্রে এরকম হয়েছে, আর বাংলায় তো প্রত্যেকটা দফায় বাংলায় 10-12টা ঘটনা ঘটলে আমরা বলি একটা পাড়ায় মোটামুটি শান্তিপূর্ণ, বিচ্ছিন্ন। আমি সুমনদা আজকে এই যে এনারা বলতেন না যে অনিল বসু নাকি বিরাট সন্ত্রাস করে ছাপ্পা দিয়ে ভোটে জিততেন, অনিল বসু ভোট পেয়েছেন হয়তো 52, 54 কি 55%। যে ওয়ার্ডে আজকে সৃজনের মিছিলের উপর হামলা করা হয়েছে, অনন্যা ব্যানার্জি ওখানে কাউন্সিলর হয়েছেন, 82% ভোট পেয়ে গত পুরো ভোটে। 42,000 ভোটার আছে ওই ওয়ার্ডে, 42,000 ভোটারের মধ্যে একজন 37,000 ভোট একা পেয়েছে, 37,000-এর ব্যবধানে জিতেছে, মার্জনা করবে 37,000-এর মার্জিনে জিতেছে অনন্যা ব্যানার্জি একটা ওয়ার্ডে, কোথায় না যেখানে মোট ভোটার 42,000। তৃণমূল বিরোধীদেরকে আক্রমণ করছে, এটা গত 12-13 বছর ধরে দেখেছি। কিন্তু এবার যেটা ভোটে নতুন বিচার, মোহাম্মদ সেলিম ধরে বার করেছে, সামনের এক পারি সিজন করবে ওই ওয়ার্ডে যদি তৃণমূল সরকার করতে গেছে, সিজনের ক্ষমতা রয়েছে, ঘাট ধরে তৃণমূলের এজেন্টকে বার করে এই জায়গায় বলছে। আমার প্রস্তাব মোহাম্মদ সেলিম যেটা করেছে, আমি পরিষ্কার একটা কথা বলি, সেটা হচ্ছে একদিকে হচ্ছে নির্বাচনের দিন, আবার বলছি ওই হিংসার দৈত্যকে কে বোতল বন্দি করবে? ওই আমার তামান্না গো, আমি কি করব? মাত্র একটা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন, তাতে জেতার পরই বিজয় উল্লাসে বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।
আর সেই বোমায় মর্মান্তিক মৃত্যু হলো 9 বছরের এই ফুটফুটে বালিকার। আবার খালি হয়ে গেল এক মায়ের কোল। মেয়ের ছিন্ন ভিন্ন শরীরের দৃশ্যটা তাকে তাড়া করে বেড়াবে আজীবন। বোমটা এসে আপনার সামনে, ওইখানে আমার সামনে পড়ে না, আমার পিছনে, আমার এইখানে এমনি করে মেয়ে হাত ধরে আছে, আমি এমনি দিয়ে যাচ্ছি। রাজনৈতিক হিংসায় শৈশব ছিন্ন ভিন্ন হয়ে যাওয়ার ঘটনা এ রাজ্যে প্রথম নয়। 2018-র 20 এপ্রিল পঞ্চায়েত ভোটের আগে বিস্ফোরণে হাত উড়ে গেছিল হারোয়ার বাসিন্দা পৌলুমি হালদারের। 2019 সালে ভোটের আগে উত্তর 24 পরগনার দত্তপুকুরে ফরওয়ার্ড ব্লক সমর্থকের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়। জখম হয় 5 বছরের শিশু। অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। 2022 সালে বোমা মজুত করতে দেখে ফেলায় নাবালকদের লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। দক্ষিণ 24 পরগনার নরেন্দ্রপুরের ঘটনায় গুরুতর জখম 5 বালক। গত বছর লোকসভা ভোটের আবহে হুগলির পান্ডুয়ায় বিস্ফোরণে মৃত্যু হয় 11 বছরের এক বালকের। কিন্তু বারবার এ রাজ্যে শৈশব কেন বোমাবিদ্ধ হয়? বারবার কেন খালি হয় মায়ের কোল? এত বোমা আসে কোথা থেকে? কারা নিয়ে আসে? কারা মজুত করে? পুলিশ কি করে? বারবার এরকম ঘটনা ঘটে যাওয়া সত্ত্বেও প্রশাসনের হুঁশ ফেরে না কেন? এসব প্রশ্ন এখন বড় হয়ে উঠেছে। নির্বাচন আর রক্ত, হত্যা, বোমাবাজি একে অন্যের পরিপূরক এবং সমার্থক। একটা নির্বাচন তুমি দেখাও যেখানে প্রিপোল ডেজ ভায়োলেন্স হয়নি, পোল ডেজ ভায়োলেন্স হয়নি এবং পোস্ট পোল ডেজ ভায়োলেন্স হয়নি। একটা না একটা ঘটনা ঘটবেই। দেখো, আজকে যখন বিজয় উল্লাস শুরু হয়েছিল, যখন তোমার ঘোষণা পর্যন্ত করা হয়নি, কে জয়ী সেটাও ঘোষণা করা হয়নি, তখন থেকে কিন্তু বিজয় উল্লাস শুরু হয়েছে। আমি আজকে পশ্চিমবাংলার মানুষ কিন্তু জানতে চায় যে আইনের শাসন সম্পর্কে পুলিশের কি ভূমিকা, প্রশাসনের কি ভূমিকা, ডিও ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কি ভূমিকা, এসপি অফ কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক্ট তার কি ভূমিকা। দেখো, সেন্সিটিভিটি অ্যাসার্টেন করা হয়েছে যে কোন কোন জায়গাগুলো সেন্সিটিভ, কোন কোন জায়গাগুলো নন সেন্সিটিভ, কোন কোন জায়গাগুলো বেশি সেন্সিটিভ, এগুলো হয়েছে বলে আমরা জানি না। আজকে যখন বিজয় উৎসব শুরু হলো তখনই কিন্তু ঘোষণা শুরু হয়নি, জয়ীকে সেটাও ঘোষণা শুরু হয়নি। কিন্তু বিজয় উল্লাস যখন চলছিল, আমার মনে হয় যে আমরা কেউ, জনসাধারণ কেউ কিন্তু কোথাও HRFS, হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড, RT মোবাইল, সেক্টর অফিসার মোবাইল, ম্যাজিস্ট্রেট মোবাইল, অবজারভার মোবাইল, কোথাও কিন্তু কাউকে দেখা যায়নি, কোথাও দেখা যায়নি। আলটিমেটলি যেটা হলো, ঘটনাটা যেটা হলো, সেটা হলো সমস্ত বিজয় উল্লাসটাই চলে গেল কিন্তু সমাজ বিরোধী তথাকথিত শাসক দলের যে তোষণপ্রাপ্ত যারা সমাজ বিরোধী দুষ্কৃতকারী, তারা সকেট বোমা এবং হাই এক্সপ্লোসিভ বোমা নিয়ে পার্টিকুলারলি যে সমস্ত বাড়ি চিহ্নিত করা হয়েছিল, যারা যেমন কংগ্রেসকে যে বামপন্থীরা যারা দাঁড় করিয়েছিল বা বিরোধী পক্ষের বিজেপিরা যারা দাঁড় করিয়েছিল, সেগুলোকে টার্গেট করে সেগুলোর ওপর কিন্তু হামলা করা হয়েছে। এই 9 বছরের বালিকার আজকে মৃত্যুর দায়টা কে নেবে? আজকের এই 9 বছরের বালিকার যে মর্মন্তুদ মৃত্যু, আমি আমার জীবনে কখনো দেখিনি, শুনিনি, আমার কর্মজীবনেও আমি কোনোদিন দেখিনি। দেখো, এখন কিন্তু টাইম ইজ রাইট, সময় এসে গেছে যে ইউনিয়ন অফ ইন্ডিয়া বা কেন্দ্রীয় সরকারের নিজস্ব দায়িত্ব এবং কর্তব্য মনে করিয়ে দেওয়ার সময়। ভারতীয় সংবিধান, ইন্ডিয়ান কনস্টিটিউশন বলছে 355 ধারাতে, যখন দেখা যায় যে আভ্যন্তরীণ নিরাপত্তা যখন মানে কন্টিনিউয়াসলি লাগাতারভাবে যখন সবসময় যখন আইনের শাসন যখন ওখানে লঙ্ঘন করা হচ্ছে, আইনের শাসন যখন বিপন্ন হচ্ছে, তখন কিন্তু তার দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে সেই প্রদেশকে, সেই সমস্ত প্রদেশকে আভ্যন্তরীণ নিরাপত্তা থেকে রক্ষা করার জন্য সেটাকে টেক ওভার করা। পশ্চিমবঙ্গের একটা মাত্র বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন, তাতেও এড়ানো গেল না প্রাণহানি। তবে যার প্রাণ গেল
9 বছরের সেই বালিকার সঙ্গে রাজনীতি বা নির্বাচনের দূরদূরান্ত অব্দি কোনো সম্পর্কই নেই। বাচ্চা মেয়েটি 9-10 বছর বয়স হবে, তার বাবা মার একমাত্র মেয়ে ছিল এবং তাকে আজকে বাবা মা হারালো শুধুমাত্র গণতান্ত্রিক পদ্ধতিতে অংশগ্রহণ করার জন্য, অর্থাৎ তৃণমূল না করার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়ে গেছে। একটি বালিকার মৃতদেহ দিয়ে বিরোধীরা পরাজয় আড়াল করতে চলেছে, এখানেই তো আরো খতিয়ে দেখা দরকার। হঠাৎ এইভাবে মৃত্যুটা হলো কি করে? নির্বাচনী ফলাফল থেকে নজর ঘোরাবার কোনো চেষ্টা হয়নি তো? পুলিশ প্রশাসন দেখবে সেটা। এই মর্মান্তিক ঘটনার প্রতিবাদে সোমবার নির্বাচন কমিশনে বিক্ষোভ দেখায় কংগ্রেস। রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ দেখায় বিজেপিও। পশ্চিমবঙ্গে ভোটের ফল ঘোষণার পরদিন বা তারপরে হিংসা এই প্রথম নয়। 4 বছর আগে 2021-এর বিধানসভা নির্বাচনের পরও ভোট পরবর্তী সন্ত্রাসে রক্তাক্ত হয়েছিল রাজ্য। ভোট মিটতে না মিটতেই খুন হতে হয় কাঁকুড়গাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকার, নন্দীগ্রামের বিজেপি কর্মী দেবব্রত মাইতি, সোনারপুরের হারান অধিকারীকে। তাছাড়াও উঠেছিল হামলা, ধর্ষণের মতো মারাত্মক সব অভিযোগ, যা নিয়ে জলগড়ায় হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত। 1 লক্ষ যুবক ছেলে হিন্দু ছেলেদেরকে রাজ্যের বাইরে বের করে দিয়েছে। জগদীপ ধনখড় ভাইস প্রেসিডেন্ট, তখন রাজ্যপাল, তিনি হেলিকপ্টার করে আসামে গেছেন, বাইরে গেছেন। এটা কবে হয়নি পশ্চিমবঙ্গে? পঞ্চায়েত ভোটে 820 কোম্পানি প্যারামিলিটারি শেষ মুহূর্তে এসেছিল, তাদেরকে নামতে দেওয়া হয়নি। 55টা মার্ডার হয়েছে পঞ্চায়েত ভোটে, তার মধ্যে 25 জন মুসলমান। কবে হয়নি? তৃণমূল যতদিন এখানে থাকবে, বিজেপি যতদিন এখানে থাকবে, এই জিনিস হবেই। অতীতেও তো এত নির্বাচন হয়েছে, নির্বাচনে তো অনেক সংঘর্ষ হয়েছে, কিন্তু মানুষের তো ভোটের অধিকার ছিল। বহু পঞ্চায়েত তো বিরোধীরা চালিয়েছে, বহু পৌরসভা বিরোধীরা চালিয়েছে। বরাবর প্রায় 45% উপর তারা বিরোধীরা ভোট পেয়েছে, আর এখন বিরোধীদের ভোট করতে দেওয়া হয়। 2021-এর ভোট পরবর্তী অশান্তি নিয়ে ওই বছর 7ই মে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন আইনজীবী অনিন্দ্য সুন্দর দাস। একই ইস্যুতে আরও কয়েকটি মামলা দায়ের হয়। শুনানির জন্য 5 বিচারপতিকে নিয়ে বিশেষ বেঞ্চ তৈরি করা হয়। 18ই জুন 5 বিচারপতির বেঞ্চ জাতীয় মানবাধিকার কমিশনকে বিশেষ দল গঠনের নির্দেশ দেয়। 22শে জুন কমিশনের চেয়ারম্যান অরুণ মিশ্র এই বিশেষ দল তৈরি করেন। 24শে জুন থেকে এই দল জেলায় জেলায় গিয়ে তথ্য সংগ্রহের কাজ শুরু করে। 13ই জুলাই তারা হাইকোর্টে চূড়ান্ত রিপোর্ট দেয়। সব দিক খতিয়ে দেখে ভোট পরবর্তী সন্ত্রাসের মামলায় খুন, ধর্ষণ ও অস্বাভাবিক মৃত্যুর মতো গুরুতর ঘটনার ক্ষেত্রে সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। সেই সময় কলকাতা হাইকোর্ট পর্যবেক্ষণে বলে, খুব দুঃখের যে ফল ঘোষণার পরে রাজ্য অশান্তি আটকাতে পারছে না, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছে না। যদি রাজ্য তার বাসিন্দাদের নিরাপত্তা দিতে না পারে তাহলে সেটা উদ্বেগের। এবার একটা মাত্র বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজয়োল্লাসের বোমাবাজিতে প্রাণ চলে গেল একটা 9 বছরের ফুটফুটে বালিকার। অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এই প্রেক্ষিতে প্রশ্ন উঠছে, 2021-এর পরও রাজ্যের ছবিটা পাল্টালো কোথায়? মাত্র একটা কেন্দ্রের উপনির্বাচনের ফল ঘোষণায় এই অবস্থা। আগামী বছর তো গোটা রাজ্যে বিধানসভা ভোট রয়েছে, সেখানে কি হবে? একেবারে আদালত হস্তক্ষেপ করার পরে এফআইআর হয়েছে, অর্থাৎ তদন্ত। কোনো ক্ষেত্রে বিচারপতিরা মেনশন করে দিয়েছেন যে 1 মাস পরে। আমি বলছি এই প্রত্যেকটা ফাঁক কিন্তু আমি বলছি, আমি 124 পাতার রায়ের খুব সামান্য ভগ্নাংশ পড়তে পেরেছি, কিন্তু যেটুকু পড়েছি তাতে একেবারে বিশ্বনাথদার কথার সঙ্গে আমি একমত যে শিলমোহর পড়লো কিন্তু অভিযোগগুলোতে। এবং দিনের পর দিন স্নেহাশিসদা মুখ্যমন্ত্রী নবান্নে দাঁড়িয়ে বলেছেন কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, বাড়াবাড়ি করছে, মিথ্যে কথা বলছে। দিনের পর দিন আপনারা অস্বীকার করেছেন। আমরা যখন বলেছি এই দায়টা তৃণমূল কেন নিচ্ছে, কেন পুলিশ প্রশাসন যারা পেশাদার, আমরা কি বলেছি আমরা এটাই বলেছি যে সময় তৃতীয়বারের জন্য আমরা সরকারের দায়িত্ব নিইনি, তার মধ্যে পুলিশ কিন্তু সম্পূর্ণ কন্ট্রোলড বাই নির্বাচন কমিশন, এবং কোথায় পুলিশ পোস্টিং হবে সব তারা ঠিক করেছে, আমাদের হাতে ছিল না। সেখানে বেশ কিছু রাজনৈতিক হিংসার কারণ ঘটেছে, কিন্তু তাতে পুরোটা তৃণমূল কংগ্রেস সবাই একা দোষী ছিল। আমি স্নেহাশিসদার সঙ্গে পার্শিয়ালি একমত এই ক্ষেত্রে, কারণ মাননীয় বিচারপতিরা একেবারে বলেছে যে নির্বাচন কমিশনের প্রাথমিক দায়িত্ব নির্বাচন করা, কিন্তু তা সত্ত্বেও আইন শৃঙ্খলার প্রশ্নে মোর পজিটিভ, আরও ইতিবাচক ভূমিকা পালন করা উচিত ছিল নির্বাচন কমিশনের, আমি মানছি। কিন্তু পাশাপাশি প্রশাসন, রাজ্য প্রশাসন নির্বাচন কমিশনের দায়িত্ব সরে যাওয়ার পর একেবারে স্পষ্ট অভিযোগগুলোতে শিলমোহর পড়ল। যারা দোষী সেই মৃত্যুর জন্য তারা শাস্তি পাবে, সেটাকে তাদের সেভ করার জন্য কিন্তু আমার বক্তব্য নয়।
আমার বক্তব্য হচ্ছে এটাই যে আমরা যে বিজেপি যে অবস্থা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে, সেখানে বিজেপিকেও কিন্তু সংযতভাবে রাজনৈতিক হিংসা দূর করার জন্য তৃণমূলের সাথে একসাথে আসতে হবে। রাজনৈতিক হিংসা থাকুক এটা আমরা কখনোই চাই না, হিংসা দূর হয়ে যাক রাজনীতি থেকে। এটা শুধু একা কখনোই পারা সম্ভব নয়, কারণ আমি গ্রামে দেখেছি। আর একটা হচ্ছে পুলিশের ভূমিকা নিয়ে যে প্রশ্ন উঠছে, দেখুন আমি তো একজন বিধায়ক, আমি দেখেছি আমার একটা এলাকায় তৃণমূল বিজেপির একটা মারপিট হয়ে গেল, এবং সেই নিয়ে সঙ্গে সঙ্গে ওসি সাহেব কে আমি নিজেও ব্যক্তিগতভাবে বলেছি যে আপনি একেবারে দেখবেন না, দলমত না দেখে আপনি কিন্তু ব্যবস্থা নিন। দুপক্ষ এসে এফআইআর করলো, তার 5-6 ঘন্টা পরেই আবার আমাকে ফোন করা শুরু করলো দুপক্ষ মিলে যে ওসি সাহেবকে বলুন যে আমরা নিজেরা মিটিয়ে নিয়েছি। কিন্তু এই যে এফআইআর হয়েছে তাকে কিন্তু আদালতে গিয়ে জামিনই নিতে হয়েছে। আপনি জানেন পুলিশ কিন্তু আমি বলছি এইটা এতগুলো কমপ্লেনের ঘটনা নয়, বরঞ্চ আমার তো প্রশ্ন থাকবে যে রাজ্যের পুলিশ তদন্ত করার পর, তদন্ত শুরু করার পর কেন আপনি দেখুন এই সত্যি তো ল অ্যান্ড অর্ডার স্টেট সাবজেক্ট, তা সত্ত্বেও আজকে মাননীয় বিচারপতিদের সিবিআইকে তদন্তের নির্দেশ দিতে হচ্ছে এবং সিটকে তদন্তের নির্দেশ দিতে হচ্ছে। আমি বলছি এটা তো রাজ্যের পক্ষেও খুব সম্মানের বিষয় নয়? আপনি মানবেন যে এটা তো মাননীয় বিচারপতিরা যদি বলতেন যে হ্যাঁ রাজ্য পুলিশের ওপর, সিআইডির ওপর সম্পূর্ণ আমাদের আস্থা আছে, তারাই তদন্ত করুক, এটা রাজ্য প্রশাসনের পক্ষেও অনেক সম্মানের হতো। এবং পুরোটাই যদি আপনি যেরকম বলছিলেন যে পুলিশ দ্রুত ব্যবস্থা নেয়, পুলিশ সঙ্গে সঙ্গে এফআইআর করে, তাই যদি হতো তাহলে এতগুলো অভিযোগও জমতো না, এতদিন ধরে মামলাও চলতো না, এবং আজকে এই 124 পাতার রায়ও আমার পড়ে পড়ে শোনাতে হতো না। চেষ্টাও সেন্ট্রাল গভর্নমেন্ট করে চলেছে। আমি শুধু একটা কথাই বলবো স্নেহাশিসদার তো এই বক্তব্যকে আমি স্বাগত জানাবো যে সমস্ত রাজনৈতিক দলকে একসঙ্গে হয়ে এই সন্ত্রাস বন্ধ করতে হবে। কিন্তু স্নেহাশিসদা এই কথাটা বলুন যে পুলিশকে তারা নিরপেক্ষভাবে কাজ করতে দেবেন, যে পুলিশ কোনো রাজনৈতিক দলের হবেন না, পুলিশ সরকারের নিশ্চয়ই হবে, সরকারও পুলিশের উপর চাপ দেবে না, নিরপেক্ষভাবে তারা কাজ করবে। এই যে নীরব সন্ত্রাস চলছে গ্রামে গ্রামে, এই সন্ত্রাসের কিছু ঘটনা আপনারা বলছেন, কিন্তু সব জায়গায় যে নীরব সন্ত্রাস চলছে সেই নীরব সন্ত্রাস ঠিকই তো, কিন্তু আমি বলছি যে একেবারেই তুলনীয় কেউ করতেই পারেন। আমি রাজনীতির বিতর্কে যাচ্ছি না স্বপনদা, পাশাপাশি বিরোধীকেও বলতে হবে যে পুলিশকে বেঁধে পেটাবো, ফিরে এলে পুলিশের ছেলেমেয়েরে আফসোস করতে হবে, অনাথ হতে হবে, এই ধরনের প্ররোচনাও কিন্তু যেন না থাকে। এবং অবশ্যই এটার সঙ্গে আমি আবার বলছি তুলনীয় নয়, পুলিশের কাছে দলমত নির্বিশেষে মানুষের একটাই চাহিদা থাকে, সেটা হচ্ছে পুলিশ নিরপেক্ষভাবে কাজ করবে, দল মত রং দেখবে না। আমার মনে হয় যে কোনো মানুষই আমার সঙ্গে একমত হবেন। কালীগঞ্জে বিধানসভা উপনির্বাচনের ফল ঘোষণার দিন বিজয় উল্লাসের বোমাবাজিতে বালিকার মৃত্যু ঘিরে তোলপাড় পড়ে গেছে গোটা রাজ্যে, তুঙ্গে শাসক বিরোধী সংঘাত। তবে উপনির্বাচনের ফলে বিরোধীদের বহু পিছনে ফেলে দিয়েছে তৃণমূল। আগের বারের মতো কালীগঞ্জ এবারও সবুজ। 2021-এর মতোই 2025-এর বিধানসভা উপনির্বাচনেও নদিয়ার কালীগঞ্জ বিধানসভায় জয়ী হল তৃণমূল কংগ্রেস। 50,000-এর বেশি ব্যবধানে জয়ী হলেন তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ। এই জয়ের জন্যই সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাই সমগ্র কালীগঞ্জবাসীকে, সেই সঙ্গে সঙ্গে আমি মা মাটি মানুষকে আমার এই জয় উৎসর্গ করলাম। আমি খুব গভীরভাবে কৃতজ্ঞতা জানাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে, সেই সঙ্গে সঙ্গে আমি অভিষেক ব্যানার্জিকেও ধন্যবাদ জানাই। সর্বশেষ আমার স্বর্গীয় পিতা, তিনি না থাকলেও প্রতিটা মুহূর্তে তার আশীর্বাদ আমাকে জুড়ে রয়েছে। সোশ্যাল মিডিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, এই জয়ের প্রধান কারিগর মা মাটি মানুষ। আমার কালীগঞ্জের সহকর্মীরা এর জন্য প্রাণপাত পরিশ্রম করেছেন, তাদেরও আমি আমার আন্তরিক অভিনন্দন জানাই। সবার জন্য রইল আমার প্রণাম ও সালাম। প্রয়াত বিধায়ক নাসিরউদ্দিন আহমেদকে স্মরণ করে আমি এই জয় বাংলার মা মাটি মানুষকে উৎসর্গ করছি। বিজেপি নিজেই স্বীকার করেছে রাষ্ট্রবাদী মুসলমান বলে নাকি কিছু হয় না। এই নদিয়াতে আপনাদের মনে থাকবে শহীদ ঝন্টু আলী শেখের মৃতদেহ যখন এসেছিল, বিজেপির নেতার উক্তি ভাইরাল হয়েছিল, যিনি বলেছিলেন ওদের ওখানে গিয়ে কি হবে, ওরা আমাদের ভোট দেয় না। তো এই কুৎসিত মানসিকতা গোটা ভারতবর্ষ বিজেপির থেকে এক্সপেক্ট করে, এটাই দেখে। আজকের ইন্টারেস্টিং রেজাল্ট হলো যে এবার দেখা যাচ্ছে যে হিন্দু ভোটও বিজেপি পাচ্ছে না। মোট 1,82,365 ভোট পোল্ড হয়েছে, তার মধ্যে 47% মানে প্রায় 87,000-এরও বেশি ভোট হিন্দু ভোট যদি শতাংশের হিসাবে দেখা যায়। বিজেপি পেয়েছে মাত্র 52,000-এর উপরে ভোট, 52,400 ভোট পেয়েছে। অর্থাৎ যে 35,000 হিন্দুরা ভোট দিয়েছেন তারা বিজেপিকে ভোট দেননি।
এই হিন্দু ভোট পরিষ্কারভাবে একটা বড় অংশ তৃণমূল কংগ্রেসের দিকে এসছে, সামান্য কিছু হয়তো বাম কংগ্রেস জোটের দিকেও থাকতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে লড়াইটা রাজ্যের বুকে পরিষ্কার। তৃণমূল কংগ্রেসের প্রথম স্থান থাকা নিয়ে কারুর মনে কোনো সংশয় নেই, লড়াইও নেই। লড়াইটা এ রাজ্যে ছাগলের দ্বিতীয় সন্তান কে হবে আর তৃতীয় সন্তান কে হবে তাই নিয়ে বাম কংগ্রেস এবং বিজেপির মধ্যে লড়াই আছে। এই লড়াই রাজ্যবাসী আগামী 2026-এ আবার দেখবে। তৃণমূলের ধারে কাছে পৌঁছতে পারেননি বিজেপি ও বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী। কালীগঞ্জে দ্বিতীয় স্থানে থাকা বিজেপি প্রার্থী আশিস ঘোষের প্রাপ্ত ভোট 52,710। নির্বাচনে আমরা পরাজিত হয়েছি, এই নির্বাচনে আমরা পরাজিত হয়েছি, এই ফল প্রত্যাশিত ছিল। যিনি এই কেন্দ্রটা 21 সালে যিনি দখল করেছিলেন তিনিও তৃণমূলের ছিলেন, তিনি সদ্য প্রয়াত হয়েছেন, তার কন্যাকে দাঁড় করানো হয়েছে। খুব স্বাভাবিকভাবে একটা সহানুভূতির হাওয়া থাকে। প্লাস এটা হচ্ছে একদম অ্যাপিজমেন্ট পলিটিক্সের আদর্শ জায়গা, ফলে সেখানে আমাদের সাংগঠনিক দুর্বলতা আছে, সংগঠন সবল করার জায়গাও নেই। কিন্তু একটা জায়গা খুব তাৎপর্যপূর্ণ এবং একটা জায়গা সিগনিফিক্যান্ট, এই জায়গাটা দেখেই বোঝা যায় যে 26 সালে মমতা বন্দ্যোপাধ্যায় নো রিটার্ন, 26 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের আর রিটার্ন টিকিট কেটে লাভ নেই। আমার বক্তব্য হচ্ছে এখানে হিন্দুরা সবাই একজোট হয়ে ভোট দিয়েছেন সনাতনকে বাঁচাতে। আর এই মমতা বন্দ্যোপাধ্যায়ের এক পক্ষের রাজনীতি, এক পক্ষের উন্নয়ন আর এক পক্ষকে তেল দেওয়া কতটা মারাত্মক হয়েছে, কারণ সনাতনীরা প্রতিদিন আহত হচ্ছে, প্রতিদিন আক্রান্ত হচ্ছে, এবার তারাও আস্তে আস্তে রুখে দাঁড়াচ্ছে। 28,348টি ভোট পেয়ে তৃতীয় স্থানে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী কাবিল উদ্দিন শেখ। উপনির্বাচনে পশ্চিমবাংলায় গত কয়েক বছর ধরে দেখেন শাসক দল উপনির্বাচনে জিতবে এটা পারলে প্রায় শতসিদ্ধ। না জিতলে তো পুলিশের অফিসারটার ট্রান্সফার হয়ে যাবে, শাস্তি হবে, ওসির তো চাকরি বদল হয়ে যাবে। ওসি আর এসপি তারা মিলে যদি তৃণমূলের জিত আরো বাড়াতে না পারে তাহলে তারা কিসের জন্য পোস্টিংয়ে থাকবে? এই তো এখন পশ্চিমবাংলায় চলছে। ফলে বাই ইলেকশনে যে তৃণমূলের ভোট আর একটু বাড়বে, এর মধ্যে নতুনত্ব কিছু নেই। কিন্তু দুঃখ যেটা হলো, ওদের 18% ভোট পেয়েছিল লোকসভায় বাম কংগ্রেস মিলিয়ে, সেটা প্রায় একই রকম থেকে গেল। সেটা 5%-এ নামিয়ে আনতে পারলো না। 5-6 বেশি বাম কংগ্রেস অ্যালাউড না, পারলো না। বরং মানুষ তৃণমূলকে পছন্দ যারা করতে চায় না তারা বিজেপিকে যারা পছন্দ করতে চায় না তারা তৃণমূল তার ভোট ধরে রাখলেও বাম কংগ্রেস মাঝখান থেকে এগোচ্ছে। কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল যে এই কেন্দ্র ধরে রেখেছে তাই নয়, সেই সঙ্গে এই কেন্দ্রে চোখে পড়ার মতো বেড়েছে তাদের মার্জিন। কালীগঞ্জ উপনির্বাচনে তৃণমূল একাই পেয়েছে 1,02,759টি ভোট। সংখ্যাটা বিজেপি ও বাম সমর্থিত কংগ্রেস প্রার্থীর প্রাপ্ত ভোটের যোগফলের থেকেও বেশি। বিজেপি প্রার্থীর প্রাপ্ত ভোট 52,710, বাম সমর্থিত কংগ্রেসের 28,348। দুই দল মিলিয়ে মোট ভোট পেয়েছে 81,058, যা কিনা তৃণমূলের ভোট সংখ্যা থেকে 21,701 কম। বিজেপির ভোট কমছে, গত লোকসভাতেও বিজেপির যা ভোট কমছে, এই বিজেপিকে বাংলার মানুষ প্রত্যাখ্যান করছেন। এবং যেহেতু উন্নয়নের রাজনীতি, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীকে 2 হাত তুলে আশীর্বাদ করছেন। কাল অবধি বলেছে আমরা হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা, আজকে সেই সব বিরোধীদের দেখা যাচ্ছে কুচ নেই কারেঙ্গা। ফলে ওরা শূন্য কপালে লেখা আছে, শূন্যই থাকবে। 2011 সালে কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে বাম প্রার্থীকে হারিয়ে 17,000-এর বেশি ভোটে জয়ী হন তৃণমূলের নাসিরউদ্দিন আহমেদ। নাসিরউদ্দিনের প্রাপ্ত ভোট ছিল 74,091। দ্বিতীয় স্থানে থাকা আরএসপি প্রার্থী শঙ্কর সরকারের প্রাপ্ত ভোট ছিল 56,913। সেই সময় ধারে কাছে ছিল না বিজেপি, তাদের প্রাপ্ত ভোট ছিল মাত্র 13,319। নদিয়ার অধিকাংশ জায়গার মতো কালীগঞ্জেও বিজেপির উত্থান ঘটে মূলত 2019 লোকসভা নির্বাচনের সময়। সংখ্যালঘু অধ্যুষিত এই কেন্দ্রে ভালো ভোট পায় বিজেপি। তবে 2021-এর বিধানসভা নির্বাচন হোক বা 2024-এর লোকসভা নির্বাচন, কালীগঞ্জে এগিয়ে থেকেছে তৃণমূলই। 2021-এ তৃণমূলের নাসিরউদ্দিন আহমেদ পেয়েছিলেন 1,10,696টি ভোট। দ্বিতীয় স্থানে থাকা বিজেপি প্রার্থীর প্রাপ্ত ভোট ছিল 64,709। তৃণমূলের জয় ব্যবধান ছিল 45,987। এবার সেখানে নাসিরউদ্দিনের কন্যা আলিফা আহমেদ পেয়েছেন 1,02,759 ভোট। দ্বিতীয় স্থানে বিজেপি রয়েছে, তবে তাদের ভোট কমে হয়েছে 52,710, অর্থাৎ তৃণমূলের ভোট মার্জিন বেড়ে হয়েছে 50,049। উপনির্বাচনে কি হয় সবাই জানে। উদয়ন গুহ 1,60,000 ভোটে যেতে, মমতা ব্যানার্জি 56,000 ভোটে যেতে।
ভবানীপুরে আমরা 27,000 ভোট পাই। এই মালিকতলাতে 3,000 গ্যাপ আছে, 60,000 ভোটে শক্তি পাণ্ডে জিতেছে। কালকে ভোট করুন তো জেনারেল ইলেকশন, 60,000-এর মধ্যে কটা শূন্য উড়ে যায় পাশ থেকে দেখবেন। বামফ্রন্টের সময় গুন্ডারা ছিল, কিন্তু এখন তো আরো দুটো শক্তি কাজ করছে, আইপ্যাক আর পুলিশ। এবার বামফ্রন্টের সমর্থনে কংগ্রেসের হয়ে লড়াই করেছিলেন কাবিল উদ্দিন শেখ। অন্যদিকে বিজেপি প্রার্থী করে আশিস ঘোষকে। সপ্তম রাউন্ড পর্যন্ত বিজেপি ও বাম সমর্থিত কংগ্রেস প্রার্থীর মধ্যে চলছিল হাড্ডাহাড্ডি লড়াই। ষষ্ঠ রাউন্ডে শেষে দেখা যায় বিজেপির ঝুলিতে যখন 11,124টি ভোট, তখন কংগ্রেসের 11,077, অর্থাৎ ব্যবধান মাত্র 47। সপ্তম রাউন্ড গণনা শেষে কংগ্রেসের প্রাপ্ত ভোটের সংখ্যা ছিল 13,144 আর বিজেপির 11,987। কংগ্রেস প্রার্থী 1157 ভোটে এগিয়ে যান বিজেপির থেকে। নির্বাচনে সব স্বাভাবিক পরিস্থিতিতে তো ভোট হয় না। এই 26-এর নির্বাচনে এই বিজেপি আর তৃণমূল এরা মুদ্রার এপিট আর ওপিট। বিজেপিকে ভোট দেওয়া মানে তৃণমূলকে সরকার গঠনে সাহায্য করা। ফলে বিজেপি তৃণমূল এই দুটোকেই তাড়াতে হবে এবং বাম গণতান্ত্রিক সমস্ত অংশের শক্তি তাদেরকে ঐক্যবদ্ধ করে 26-এর নির্বাচন হবে। অষ্টম রাউন্ড থেকে অবশ্যই এগোতে থাকে বিজেপি। শেষ অবধি দ্বিতীয় স্থানে শেষ করেন বিজেপি প্রার্থী। বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী হন তৃতীয়। তৃণমূল তাদের জনমুখী কার্যকলাপের জন্যই হোক বা বিপুল রাজনৈতিক যে প্রভাব তার জন্যই হোক, তারা তাদের ভোট শতাংশ বলা যায় আগের থেকে আরও বাড়িয়ে নিয়েছেন এবং বিরোধী সবারই ভোট যোগ করলেও তৃণমূল কংগ্রেসের থেকে কম। এই নিয়ে তো আলোচনা চলবেই যে তারা বলবেন যে জনমুখী প্রকল্প, মানুষের কাছে টাকা পৌঁছে দেয়া, যে টাকায় সাধারণ মানুষ খুশি থাকছেন, তাতে রাজ্যের শিক্ষা স্বাস্থ্য যাই হোক না কেন সাধারণ মানুষ মোটের ওপর খুশি এবং তারা নিম্নবিত্ত সাধারণ মানুষ তারা গিয়ে তৃণমূলকে ভোট দিচ্ছেন। সেই প্রমাণ আবার পাওয়া গেল। সংখ্যালঘুদের একটা বড় অংশের ভোট তৃণমূলের দিকে আছে, সেটা আবার প্রমাণ হলো। বিজেপির যে হিন্দু যে ধর্মাবলম্বী মানুষজন যারা সবাই মিলে একসঙ্গে বিজেপিকে ভোট দেবেন বলেছিলেন, ঠিক সেটা হলো না, বরং কয়েকটি নির্বাচনের তুলনায় তাদের ভোট কিছুটা কমলেও বলা যেতে পারে। ফলে হিন্দু কনসলিডেশন রাজনীতিতে যেটা বলা হয় সেটা সেভাবে ঘটলো না। বাম আর কংগ্রেস তারা জোট বেঁধে লড়েছিল, তাদের পক্ষেও খুব আশার খবর কিছু নেই। একই রকম থাকলো, তারা তৃতীয় হলেন। বোধহয় জামানতটা বেঁচে গেছে কি যায়নি সেটা দেখতে হবে একটু ভাগটাগ করে। মোটের ওপর তাদের ফলাফল যে খুব খারাপ হয়েছে এমনটাও বলা যাবে না, কারণ তারা হিন্দু এবং মুসলিম দুজনের ভোটই পেয়েছেন। ফলে আপাতত অপেক্ষা 2026 নির্বাচনের জন্য। কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে জয়ের মার্জিন বেড়েছে তৃণমূলের। কাজে আসেনি বিজেপির হিন্দু ভোট এক করার চেষ্টা। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে সংখ্যালঘু অধ্যুষিত নদিয়ার কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন ছিল তৃণমূল বিজেপির দু দলের কাছেই লিটমাস টেস্ট। এই কেন্দ্রে প্রায় 60% সংখ্যালঘু ভোট। কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে প্রচারে গেছিলেন তৃণমূলের ফিরহাদ হাকিম। বিজেপি প্রার্থী সমর্থনে নদিয়ার পলাশীতে নারী সম্মান যাত্রা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই মিছিলে যোগ দিয়েছিলেন মুর্শিদাবাদের দাঙ্গায় নিহত হরগোবিন্দ এবং চন্দন দাসের পরিবার এবং সন্দেশখালীর রেখা পাত্র, যার মধ্যে হিন্দু ভোটকে একত্রিত করার কৌশল দেখেছিলেন পর্যবেক্ষকরা। হিন্দু বুথগুলো খুলে দেখবেন, 23 তারিখ বাংলার হিন্দু একজোট হয়ে গেছে। কিন্তু ভোটের ফল বেরোনোর পর দেখা গেল মোট ভোটের 55% পেয়েছেন তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ, বিজেপি পেয়েছে 28% আর সিপিএম সমর্থিত কংগ্রেস প্রার্থী পেয়েছেন 15% ভোট। এই নিয়ে তৃণমূলের সোশ্যাল মিডিয়া ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য ফেসবুকে লিখেছেন, শুভেন্দু অধিকারী সকাল থেকে বলছেন কালীগঞ্জের 75 থেকে 80% হিন্দুরা নাকি তাদের ভোট দেবেন, কিন্তু অঙ্ক কি বলছে? কালীগঞ্জে প্রায় 1,08,000 হিন্দু ভোট। 23 রাউন্ড গণনা শেষে বিজেপি মোট ভোট পেয়েছে 52,424। এখন যদি ধরে নেই বিজেপির প্রাপ্ত ভোট পুরোটাই হিন্দুদের, তার মানে মাত্র 48% হিন্দু ভোট বিজেপি পেয়েছে। বাকি 52% প্রায় অধিকাংশটাই তৃণমূল এবং কিছুটা কংগ্রেস। শেষ বিধানসভা এবং লোকসভার মতোই আবারও বিজেপি নেতাদের ভবিষ্যৎবাণী ও বাস্তবতার মধ্যে আকাশ পাতালের তফাৎ। পাল্টা বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আরেকটি মিথ্যাচার। তিনি দাবি করছেন যে কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের জয় সব ধর্ম, বর্ণ, জাতি এবং সমাজের সকল স্তরের সমর্থনের কারণে। আসল তথ্যগুলি দেয়া হলো 2021-এ 70% হিন্দুরা বিজেপিকে সমর্থন করেছে, 2024-এ 72% এবং 2025-এ 74%-এর বেশি হিন্দুরা বিজেপিকে সমর্থন করেছে, যা সর্বোচ্চ। এই উত্থান হিন্দুত্ববাদী চেতনা বৃদ্ধি এবং সাম্প্রতিক মুর্শিদাবাদ দাঙ্গার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়ার ফলাফল। ওখানে ডেমোগ্রাফি তো আপনারা জানেন, মুসলিম ভোট অনেক বেশি। 108খানা বুথ আছে ওখানে যেখানে বিজেপির ভোট নেই। এদের জায়গা ধরে রাখতে পারে না, ভোট ধরে রাখতে পারে না। তৃণমূল জিতেছে, জেতার ছিল, বিজেপির ভরাডুবি হয়েছে। তৃণমূলের ভোট পার্সেন্টেজ বাড়ছে, মানুষ আরো ভোট দিচ্ছেন।
বিজেপির ভোট কমছে, গত লোকসভাতেও বিজেপির যা ভোট কমছে, বিজেপির এই নেতারা, সেটা কেন্দ্রের নেতারা বঞ্চনা করেন আর রাজ্যের নেতারা কুৎসা করেন এবং তাতে মদত দেন। এই বিজেপিকে বাংলার মানুষ প্রত্যাখ্যান করছেন। ইলেকশনে যে তৃণমূলের ভোট আরেকটু বাড়বের মধ্যে নতুনত্ব কিছু নেই, কিন্তু দুঃখ যেটা হলো ওদের 18% ভোট পেয়েছিল লোকসভায় বাম কংগ্রেস মিলিয়ে, সেটা প্রায় একই রকম থেকে গেল। সেটা 5% নামিয়ে আনতে পারলো না, 5-6 বেশি বাম কংগ্রেস অ্যালাউড না। পর্যবেক্ষকদের মতে 26শে বিধানসভা ভোটের আগে বিজেপির অন্যতম অস্ত্র ছিল মেরুকরণ, কিন্তু কালীগঞ্জের ফল বলছে সেখানে অন্তত এই অঙ্ক কাজে আসেনি। কালীগঞ্জে উপনির্বাচনে যে ফলাফল এসছে সেই ফলাফলের মধ্য দিয়ে খুব পরিষ্কার যে চলমান যে আইডেন্টিটি পলিটিক্স বা পরিচয় সত্তার রাজনীতি প্রায় কাছাকাছি ওই ধরনেরই একটা ট্রেন্ড বা ফলাফলের প্রবণতা আমরা দেখতে পাচ্ছি। সংখ্যালঘু মুসলিমদের সংখ্যা মানে মেজরিটি ভোটটাই কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষে গেছে। আবার অন্যদিকে আমি যদি দেখি যে বিজেপি মানে হিন্দু ভোটের পেয়েছে, কিন্তু হিন্দু ভোটের যে পোলারাইজেশন বিজেপি এক্সপেক্ট করেছিল, যে ধরনের মেরুকরণ এক্সপেক্ট করেছিল, বিশেষ করে বাংলাদেশের ইস্যু আসার পর বা মুর্শিদাবাদের ঘটনার পরে, সেই ধরনের পোলারাইজেশন কিন্তু আমরা অন্তত ভোটের ফলাফলে দেখতে পাইনি। অবশ্যই পোলারাইজেশন হয়েছে, হিন্দু প্রধান যে এলাকাগুলোতে সেগুলো বিজেপি প্রাধান্য পেয়েছে। এবং এখানে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার মনে হয়েছে যে বাম কংগ্রেস সামান্য হলেও 3000-এর মতন কিন্তু ভোট বাড়াতে পেরেছে, যেটা আগামী দিনে অর্থাৎ 2026-এর নির্বাচনে বিশেষ করে মুসলিম প্রধান যে এলাকাগুলো আছে, উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, সেখানে বাম কংগ্রেস যদি জোটবদ্ধভাবে লড়াই করতে পারে তাহলে তৃতীয় পরিসরের রাজনীতির একটা সম্ভাবনা আছে। কিন্তু দিনের শেষে এই যে উপনির্বাচন, তার থেকে কি নির্যাস বেরোলো? আমি বলবো যে স্থিত অবস্থা থাকলো, অর্থাৎ 2026-এর নির্বাচনে অ্যাডভান্টেজ তৃণমূল ও কংগ্রেস থাকলো, কিন্তু একই সাথে যে হিন্দু ভোটের পোলারাইজেশনের যে প্রবণতা বিজেপির পক্ষে এখনো রয়েছে সেটা যেমন আমরা দেখলাম। আবার বাম কংগ্রেস কিন্তু সংখ্যালঘু প্রধান এলাকাগুলোতে অল্প বিস্তর পরিসর কিন্তু তারা তৈরি করতে পারছে। মানে তৃণমূলের ইউএসপি ছিল লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, মূল স্লোগান ছিল উন্নয়ন। আজকে বিশ্বনাথ দা ওয়াজ রাইট যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিধানসভায় বলতে হলো আমি ব্রাহ্মণ পরিবারের মেয়ে, বাবার কাছ থেকে চণ্ডীপাঠ শিখেছি। আশঙ্কা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস বিজেপির ট্র্যাপে পড়ে যাচ্ছে না তো? মানে হিন্দুত্বের রাজনীতিকে কিন্তু নরম হিন্দুত্ব দিয়ে কমব্যাট করা যায় না, কেউ পারেনি, কংগ্রেস পারেনি, আপ পারেনি। আমি বিশ্বনাথ দার কথার জাস্ট সূত্র ধরেই বলছি যে উনি শাসক বিরোধী বললেন, এটা উল্টো হওয়া উচিত, বিরোধী শাসক। অর্থাৎ এই ন্যারেটিভটাকে সামনে নিয়ে এসছে কে? সামনে নিয়ে এসেছে বিজেপি, এবং আপ্রাণ চেষ্টা করছে যে পুরো জিনিসটাকে সাম্প্রদায়িক মেরুকরণের রাজনীতিতে নিয়ে এসে মূল ভোক্তা বা মূল যে রাজনৈতিক এখানকার যে মেরুকরণের জায়গাটা, ওটাকে নিয়ে আসা ধর্মের। সেটা তো মারাত্মক। অর্থাৎ কোন দিকে রাজনীতি এগোবে সেটা নির্ধারণ করে দিচ্ছে বিরোধী বিজেপি। কোন জায়গা থেকে করছে? একটা ছোট্ট যে দুদিন ধরে আজকে আমরা যে সমস্ত ঘটনা দেখছি বিধানসভায়, যেভাবে দেখছি ঘটনা একটার পর একটা, উনি যে মোশনের মধ্যে যে কথাটা বলে উনি বহিষ্কৃত হয়েছেন, সরস্বতী পুজো নিয়ে কথাকে বলছি, সম্পূর্ণ মিথ্যে কথা বলেছেন। 2 কোটি থেকে 3 কোটি সরস্বতী পুজো হয় গড়ে পশ্চিমবাংলায়, এই 2025 সালেও হয়েছে। তার মধ্যে কয়েকটা জায়গায় যেখানে যেখানে এই ধরনের ঘটনা ঘটেছে, তার মধ্যে একটা ঘটনা এটা সংবাদ মাধ্যমে এসেছে, আপনারাও দেখিয়েছেন, সেটা হচ্ছে বর্ধমানে সরস্বতী মূর্তি ভাঙতে গিয়ে গ্রেপ্তার হয়েছে বিজেপির পঞ্চায়েত সদস্য প্রসেনজিৎ ঘোষ এবং তার সঙ্গে আরো বেশ কয়েকজন লোকজন। আমি বলছি মেরুকরণের রাজনীতির সব থেকে বড় সত্য হচ্ছে যে একটি মেরু যদি শক্তিশালী হয়, একটি ঝোঁক যদি শক্তিশালী হয়, ঠিক তার বিপরীত মেরু এবং বিপরীত ঝোঁকটি শক্তিশালী হবে। আজকের যে বাংলার এই পরিস্থিতি তৈরি হয়েছে তার জন্য এক এবং একমাত্র দায়ী হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সুমনদা, তোমাদের তো আর্কাইভ আছে, কি বলেছিল? যারা দুধ দেয় তাদের লাথি খেতে আমি প্রস্তুত। তোমাদের আর্কাইভ থেকে বের করো, রেড রোডে নামাজ পড়তে গিয়ে যারা মুসলিম সম্প্রদায়ের মানুষকে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবার আহ্বান করেছে তারা কারা? কারা সেই তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রী যারা বলেছে এটা মিনি পাকিস্তান? কে সেই হুমায়ুন কবির যে বলেছিল হিন্দুদেরকে ভাগীরথীতে বইয়ে দেব? কে বলেছিল হামিদুল এখানে সারিয়াতি আইন চালু করবে? এরা কারা? আজকের দিনে দাঁড়িয়ে এটা কি তুমি মানবে যে অর্ণব যেটা বলেছে একেবারে সঠিক? এই যতগুলো কুবাক্য, যতগুলো একেবারে সাম্প্রদায়িক ধর্মীয় কট্টর শব্দ আসে, তত বিজেপি শক্তিশালী হয়। তার কারণ মেরুকরণ একদিকে হলে উল্টো দিকের মেরুকরণ হয়, সেটা সমস্ত সম্প্রদায়ের ক্ষেত্রে সমানভাবে সঠিক। ইতিহাস সাক্ষী।
যে রাস্তায় মমতা ব্যানার্জি এই রাজ্যটাকে ধ্বংসের পথে নিয়ে গিয়েছে তাকে শিক্ষা দেওয়ার প্রয়োজন আছে। আর সেই শিক্ষা দেওয়ার প্রয়োজনে যে পথ দিয়ে উনি খেলেছেন সেই খেলাই ওনাকে খেলানো হবে। আজকের দিনে দাঁড়িয়ে উনি কি বলছেন, মানে খেলাটা তোমরাই খেলাচ্ছ, যে খেলায় উনি নেমেছেন সেই খেলায় ওনাকে খেলানো হবে। উনি কে বলেছেন শুভেন্দু অধিকারী যা বলছে সামলাতে পারবে তো? আমি আপনাকে এই অন ক্যামেরা বলছি, ক্ষমতা থাকলে শুভেন্দু অধিকারীকে এক চুল হাত দিয়ে দেখুক এই বাংলার বুকে হিন্দুদের হয়ে কথা বলা পাপ, আর দুধেল গাইদের হয়ে উনি ওখানে দাঁড়িয়ে তিনি হচ্ছে বিধানসভায় বক্তব্য রাখবেন। এটা কি রাজনীতি হচ্ছে? যখন তৃণমূল ছিল তখন বিধানসভার ভেতর গৌরাঙ্গ চ্যাটার্জি আর দেবলীনা হেমব্রম দুজন সিপিএম বিধায়ককে ফেলে পেটানো হয়েছিল, কোনো সাসপেনশনের ব্যবস্থা হয়নি, মাথা ফেটেছিল। হ্যাঁ, মাথা ফেটেছিল। সবকা মালিক এক হ্যায়, দিদি মোদি ফেক হ্যায়। মালিক হলো আরএসএস, আর দিদি ভাই, মোদি ভাই বা শুভেন্দু অধিকারী সব ছোট্ট ঘটনা, সাজানো ঘটনা। মোহন বাগবাদ দুদিন আগে এসে আরএসএসকে শুধু ট্রেনিং দেয়নি, তৃণমূলকেও ট্রেনিং দিয়ে গেছে যে কীভাবে মেরুকরণটা বজায় রাখতে হবে। যোগেশচন্দ্র চৌধুরী কলেজে সরস্বতী পুজোর চাঁদা কে চুরি করবে তাই নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব, বিজেপিটা ধর্মীয় রং দিয়ে দিল। মধ্য কলকাতা সিটি কলেজে আবার ওই তৃণমূলের বিধায়কের বিরুদ্ধে ছাত্ররা অভিযোগ করলো যে উনি টাকা নয় ছয় করছেন, বিজেপি একটা শব্দ খরচ করলো না। আবার বিজেপির যেখানে স্ট্রং হোল্ড আছে সেখানে তৃণমূল কয়েকটা জায়গায় এই সরস্বতী পুজোয় বাধা দিয়ে আরও বিজেপিকে মাইলেজ দিতে সাহায্য করলো। আপনি যেটা বলছিলেন সুমন দা, সফট হিন্দুত্ব দিয়ে কিন্তু কেজরিওয়াল টের পেয়েছে হারে হারে যে তার পরিণতি কি হয়। তার আগে কংগ্রেসও টের পেয়েছে। দিদি ভাই, দিদি ভাই টের পাবে কিনা আমি জানি না। 34 বছরের বামফ্রন্টের লালাতঙ্ক তৃণমূল বিজেপিকে তাড়া করে আমি জানি, কিন্তু বিসর্জন, দুর্গাপূজার মহরম একসাথে হয়েছে। তৃণমূলের জমানায় বিসর্জনের জন্য মহরম বন্ধ হয়েছে বা উল্টোটা হয়েছে। সেটাই তো বিশ্বনাথ চক্রবর্তী বলছেন যে তোমরা এই আবহে আরো মার্জিনালাইজড হয়ে যাচ্ছ। এই পয়েন্টেই আসছি। আরজি করের মুভমেন্ট বিচারের দাবিতে কোনো ধর্ম বর্ণ ছিল না, তৃণমূল তাই নো হার হয়ে গেছিল, বিজেপিকে খুঁজে পাওয়া যায়নি। তখনই আরএসএসকে নামিয়েছে, আবার তৃণমূল বিজেপিকে কি করে ব্যাক করতে হবে তার জন্য বিধানসভাটাকে ব্যবহার করেছে। বাজেট অধিবেশন চলছে বিধানসভায়, 7 লক্ষ কোটি টাকা মাথার উপর ঋণ, একটা শব্দ খরচ করেনি। 40 লক্ষ পরিযায়ী শ্রমিক, একটা শব্দ খরচা করেনি। চাকরি চুরি হচ্ছে বেকার যুবকের, একটা শব্দ খরচা হয়নি। 26,000 শিক্ষকের চাকরি কি হবে তাই নিয়ে কোনো আলোচনা নেই বিধানসভার ভেতর। এখন ধর্ম নিয়ে, এর আগে দেখেছি বিধানসভায় দুই পক্ষ, ও বলছে তুই চোর, ও বলছে তুই চোর, আর আমরা বলছি দুটোই চোরে চোরে মাছ তুই দেবো, দুটোই চোর। আর বলতে হচ্ছে বাইরে থেকে বিধানসভার ভেতরে তোমাদের প্রতিনিধিত্ব নেই, সময় আছে এখন। বিশ্বনাথ বাবুরা আজকে বলছেন যে বাম মুক্ত বিধানসভা দেখবার জন্য উনি কিনা জানি না অনেকে উদ্বাহু নৃত্য করেছিলেন। আজকে বাম মুক্ত বিধানসভার পরিণতি কি পশ্চিম বাংলার মানুষ হারে হারে টের পাচ্ছে। সুমনদা, আমার যেটা প্রথম কথা সেটা হচ্ছে জীবন্ত লাশ সিপিএম এর কথা এখন শুনে লাভ নেই। মকফাইটের প্রশ্নে আমি শুধু এইটুকু বলবো যে আজকের দিনে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টির এই সময়কালে শয়ে শয়ে কর্মীদেরকে যারা তৃণমূল কংগ্রেসের দ্বারা খুন হয়েছে তাদের পরিবারের কাছে গিয়ে জিজ্ঞেস করুন যে সেটিং আছে কিনা। ফলে প্রশ্নটা এটা নয়, আজকের দিনে দাঁড়িয়ে আমরা জানি নালিশ কাকে করে, জীবন্ত লাশকে এখন আপাতত কিন্তু আমি বলছি শঙ্কর, মানে তোমার আত্মবিশ্বাস বাড়ছে কিনা যে মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীর ওপর ভরসা রাখছেন যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নালিশ করতে প্রধানমন্ত্রীর কাছেই চিঠি দিচ্ছে? নালিশ আজকে আমরা দুটো পিসি দেখলাম, একটা হচ্ছে নালিশ পিসি আর একটা হচ্ছে সাফাই পিসি। তো নালিশ পিসি কাকে নালিশ করতে যাচ্ছেন? তিনি নালিশ করতে যাচ্ছেন যাকে নির্বাচনের সময় বলেছিলেন হরিদাস পাল কোমরে দড়ি দিয়ে ঘোরাবো। আজকে ওনার হঠাৎ করে এই যে বোধোদয়, এই বোধোদয় কি ভয় থেকে যদি ওই বিজেপিকে সামনে ফ্রন্টে এনে লড়াই করে বলেছে, আর 2014 সালে বিজেপির ভোটের আমি বলছি 2014 সালে বিজেপির ভোটের পার্সেন্টেজ ছিল 17, আর 2016 সালে সেটা 10% নেমে গেল। তৃণমূল হেরে যাচ্ছিল কংগ্রেস আর বাম জোটের কাছে। কিসের ভোটটা ঠিক করেছে সেই তথ্য কিন্তু আমি বলছি 2 থেকে এই দলটা 86 হয়েছিল। যাই হোক, আমি অতটা ইতিহাসে যাব না, আমি তার আগে রবীন্দ্রনাথ বাবুর কাছে যাবো। রবীন্দ্রনাথ বাবু, কোথাও কি এই রাজ্যে শঙ্করের ডেসিবেল শুধু গুণে আমি বলছি না, মানে সাধারণত শান্ত সুভদ্র, গলার আওয়াজ পাওয়া যায় না, গলা উচ্চগ্রামে ওঠে না, সেই শঙ্কর বোঝা যাচ্ছে যে বিধানসভা থেকে সরাসরি এসছে, এটা আমরা সবাই বুঝতে পারছি। কিন্তু আমি বলছি ভেরি সিরিয়াস নোট যে কোথাও কি রাজ্য বিজেপি
একেবারে হার্ড লাইন নিতে চলেছে। তার কারণ 2024-এ বিজেপি নতুন করে স্লোগানটা কিছুটা মডিফাই করলো, আপনাদের মনে থাকবে সবকা সাথ সবকা বিকাশ, সেই স্লোগান থেকে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস। তো সেই বিশ্বাসের যে জায়গাটা সরাসরি কিন্তু গোটা দেশের মধ্যে একমাত্র প্রকাশ্যে চ্যালেঞ্জ করলেন, প্রকাশ্যে শুভেন্দু অধিকারী। 2024-এর 17ই জুলাই শুভেন্দু অধিকারী কি বললেন? বললেন সবকা সাথ সবকা বিকাশ বন্ধ করো, সংখ্যালঘু মোর্চার প্রয়োজন নেই। একজন রাষ্ট্রবিজ্ঞানের স্কলার তিনি একটা কথা বলেছিলেন, ইমাজিন কমিউনিটি, নেশন হচ্ছে ইমাজিন কমিউনিটি। আর এই ইমাজিনেশনের যে ক্রাইটেরিয়াগুলো হয় তার মধ্যে মূল ক্রাইটেরিয়া, মানে অনেক ক্রাইটেরিয়া আমি বলতে পারি, ভাষার কথা সবাই আমরা বলি, কিন্তু একটা ক্রাইটেরিয়া কিন্তু ধর্ম যেভাবে মানুষের মধ্যে ঢোকে, ডেভেলপমেন্ট কখনো সেভাবে ঢোকে না। এই জায়গার থেকে দাঁড়িয়ে বিজেপির কিন্তু এই গোটা লাইনটা হার্ড লাইন হচ্ছে, এবং সেটা শুধু এখানে নয়, আপনি উত্তরপ্রদেশে দেখুন, গোটা এই যে প্রয়াগকে যেভাবে বিজেপি তুলে ধরছে, আজকে শুধু উত্তরপ্রদেশের জন্য নয়, গোটা মানে পশ্চিমবঙ্গের ইলেকশনের ক্ষেত্রেও প্রয়াগের যে পূর্ণকুম্ভ 144 বছর পরের এই যে বলা, বারবার করে বলা, অনেক ইয়ে সত্ত্বেও আমি বলেন তারপর বলবেন, এইগুলো কিন্তু কাজ দিচ্ছে। আপনি দেখুন এটার ফলে কি হয়েছে। হিন্দুত্ব ইডিওলজি 1989 থেকে পালামপুর রেজলিউশনে বিজেপি নিয়ে এসেছিল, তারপরে ছিল, কিন্তু বিজেপি কখনো কখনো একবার হিন্দুত্ব, স্ট্রং হিন্দুত্ব নিচ্ছে, সফট হিন্দুত্ব নিচ্ছে। কিন্তু এই রাজ্যের আবহাওয়াটা অনেকটা আলাদা ছিল, মানে সেটা সায়নদীপদের 30 বছর 3 দশকের বেশি সময় ধরে ধর্ম আফিংনেশন বলার কারণে হোক, বা শঙ্করদের পূর্বাশ্রমে, আমি জানি না, আবহাওয়াটা কিন্তু পাল্টাচ্ছে। সেই জায়গাতে আসতে চাইছি, এক তো ইমানসিপেটরি যে আইডিয়াস তার ফল হয়েছে, মুক্তি দিতে পারে এই যে কমিউনিস্ট আইডিয়াস সারা পৃথিবীতেই ফল হয়েছে, এখানেও তার ফল হয়েছে, সেটা কিন্তু সারা, যার জন্যই ফান্ডামেন্টালিজমের উদ্ভব ঘটেছে। একদিকে কালীগঞ্জের উপনির্বাচনের ফল, এবং সেই দিনেই বিজয় উল্লাসের বোমাবাজিতে বালিকার মৃত্যু ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। তার মধ্যেই আবার বিধানসভাতেও ঘটে গেল ধুমধুমার কাণ্ড। বিধানসভার নিরাপত্তারক্ষীদের সঙ্গে তুমুল হাতাহাতি বাঁধল বিজেপি বিধায়কদের। বিজেপি বিধায়কদের টেনে হিঁচড়ে বের করলেন মার্শাল। সোমবার সাসপেন্ড করা হলো বিজেপির 4 জন বিধায়ককে। সাসপেন্ড করা হলো অগ্নিমিত্রা পাল, দীপক বর্মন, মনোজ ওরাও এবং শঙ্কর ঘোষকে। ঘটনার সূত্রপাত সকাল 11:20 নাগাদ বিধানসভায় একটি পয়েন্ট অফ অর্ডার তোলেন বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী। গত বৃহস্পতিবার বিজেপি বিধায়কদের বক্তব্য বিধানসভার কার্যবিবরণী থেকে বাদ দেওয়া নিয়ে প্রশ্ন তোলেন তিনি। জানতে চান কোন আইনে বিজেপি বিধায়কদের বক্তব্য বাদ দেওয়া হলো। অধ্যক্ষ যদি মনে করেন কোনো শব্দ অসাংবিধানিক তাহলে তিনি তা বাদ দিতে পারেন, কিন্তু গোটা বক্তৃতা বাদ দেওয়ার কোনো আইন বিধানসভায় নেই। তখন পাল্টা চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, নিজেদের বক্তব্য রেখে বেরিয়ে গেলে অধ্যক্ষ যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন, এটা তার এখতিয়ারের মধ্যে পড়ে। এরপরে বিক্ষোভ দেখাতে শুরু করে দেন বিজেপি বিধায়করা। অধ্যক্ষ বিজেপি বিধায়কদের আসনে বসতে বলেন। তিনি বলেন, আমাকে কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য করবেন না, কিন্তু তারপরও চলতে থাকে বিক্ষোভ। কাগজ ছিঁড়ে বিক্ষোভ দেখান বিজেপির বিধায়করা। অধ্যক্ষকে চিঠি দিয়ে বিজেপি বিধায়কদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। এরপরই মনোজ ওরাও, শঙ্কর ঘোষ, দীপক বর্মন ও অগ্নিমিত্রা পালকে চলতি অধিবেশনের জন্য সাসপেন্ড করে দেন স্পিকার। এরপরই ওয়েলি নামে বিক্ষোভ শুরু করেন বিজেপি বিধায়করা। এরপর স্পিকারের নির্দেশে বিজেপি বিধায়কদের বিধানসভা থেকে বের করে নিয়ে যেতে চায় মার্শাল বাহিনী। তখনই বিজেপি বিধায়কদের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি শুরু হয় তাদের। বিধানসভার নিয়ম অনুযায়ী মন্ত্রীরা বয়ান দেবে, শাসক দলের বিধায়কদেরকে উত্তেজিত করে যেদিন বিরোধী দলের বিধায়ক হিসাবে, চিফ হুইপ হিসাবে আমার বলা বন্ধ করেছিল, তাহলে সেটা কোন আইন ছিল? এই কথা বলার পরে আমরা প্রতিবাদ জানিয়েছি, মার্শাল থেকে নিয়ে এসে আমাকে নিচে ফেলে দেওয়া হয়েছে। বিধানসভার গোস্বামী, কাঞ্চনদা থেকে শুরু করে অগ্নিমিত্রা থেকে শুরু করে সবাইকে মার্শাল দিয়ে এক প্রকারের অত্যাচার চালানো হচ্ছে। বিধানসভা থেকে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। হাতে প্ল্যাকার্ড নিয়ে শুরু হয় বিক্ষোভ। তাতে লেখা ছিল, চুপ, এটা বিধানসভা চলছে। বিরোধীদের আক্রমণ করা হচ্ছে, কার স্বার্থে? স্পিকার তুমি জবাব দাও। যখন এই ঘটনা ঘটে তখন বিধানসভায় ছিলেন না শুভেন্দু অধিকারী। খবর পেয়ে বিধানসভায় চলে আসেন তিনি। সোজা চলে যান অধ্যক্ষের টেবিলের সামনে। বলেন, আমাদের বিধায়করা মার খেয়েছেন, তাদের চশমা ভেঙেছে,
ঘড়ি ছিঁড়ে দেওয়া হচ্ছে, আপনি কি ব্যবস্থা নেবেন? তখন স্পিকার শুভেন্দু অধিকারীকে বলেন, আপনি জায়গায় গিয়ে বসুন, অনেক মাইক ভাঙা হচ্ছে, আমি তদন্ত করে ব্যবস্থা নেব। বিধানসভাতে যারা রয়েছেন তাদের একটু বোঝা উচিত যে বিধানসভার আমাদের মর্যাদা কিভাবে রাখতে হবে। বাধ্য হয়ে আমি 4 জনকে সাসপেন্ড করেছি। সরকারি যে আমাদের রয়েছেন চিফ হুইপ, তিনি 4 জনের নাম দিয়ে বললেন যে এদের সাসপেন্ড করা হোক। কালকে পর্যন্ত এই সেশন পর্যন্ত তাদের সাসপেন্ড করা হয়েছে। কেউ বেরোতে চাইছিল না, তখন এই মার্শালকে বললাম যে আপনি ওদের বাইরে যেতে বলুন বা বার করে দিন। তাতে আমাদের মার্শালকে এবং অন্যান্য যারা সিকিউরিটি স্টাফ তাদের মারধর করেছে। 10 জনের মতো আহত হয়েছে, চিকিৎসা হয়েছে, মেডিকেল পেপারস আমার কাছে দিয়েছে। আমি এটা এনকোয়ারি করে দেখব, উনি বলেছেন আমাকে দুটোই ইনকোয়ারি করে দেখতে হবে। একজন মন্ত্রী এসে বললেন ফিরহাদ হাকিম যে সিকিউরিটির লোকরাও মার খেয়েছে, আমাদের এমএলএরা নাকি সিকিউরিটির লোকদের মেরেছে। সেই জন্য প্রমাণ দেওয়ার জন্য আমি যেহেতু টেবিলে প্রমাণ দিয়ে এসেছি, সুব্রত মৈত্রর ঘড়ি, শান্তনু প্রামাণিক, শঙ্কর ঘোষের ভাঙা চশমা, সেহেতু পাল্টা ডকুমেন্ট তৈরির কাজ চলছে। না, আমরা জানি এরা কিছু করবে না, আমরা আমাদের প্রোটেস্ট রেকর্ড করিয়ে রাখলাম ভবিষ্যতের জন্য। এদিন বিধানসভার একাধিক নিরাপত্তারক্ষীদের হাতে দেখা যায় ব্যান্ডেজ মাথা রয়েছে, অধিকাংশেরই ব্যান্ডেজ মাথা রয়েছে বাঁ হাতে। কি করে লাগলো? হ্যাঁ, কোথায় কোথায়? ভেতরে? কিন্তু আপনি তো ইনচার্জ, মানে দায়িত্বে আছেন, এটা কি মানে কোন বিধায়ক করেছে বুঝতে পেরেছেন? হ্যাঁ, মানে কোনো বিধায়ককে দেখতে পেয়েছেন আপনি? বিজেপির তরফেও দাবি করা হচ্ছে হাতাহাতিতে আহত হয়েছেন তাদের বহু বিধায়ক। 14 জন নাকি আহত হয়েছে আপনাদের মারে। ফলস, ফলস। আমাদেরও 28 জন আহত, আমরাও ব্যান্ডেজ বাঁধছি। এত কাণ্ড শুরু হওয়ার আগে সকাল সকাল বিধানসভায় শুভেন্দু অধিকারীর ঘরের সামনে দেখা যায় অন্য এক ছবি। বিরোধী দলনেতার ঘরের সামনে মহিলাদের 5 জোড়া হাওয়াই চপ্পল পরে থাকতে দেখা যায়। ডেকে পাঠানো হয় বিধানসভার নিরাপত্তারক্ষীদের, কিন্তু কে বা কারা এই হাওয়াই চপ্পল সেখানে রাখলো তা অবশ্য শেষ পর্যন্ত জানা যায়নি। জানিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। সিকিউরিটি গুলো করেছে বারুইপুরের লোকগুলো, তৃণমূলের এজেন্ট, এগুলো গুছিয়ে রাখা হয়েছে। সভ্যতা, ভব্যতা, শিষ্টাচার সব জিনিসের সীমা ক্রস করেছে। 30টা লোক নিয়ে এখানে পার্থ চ্যাটার্জি বসে থাকতো, সেখানে কখনো 235টা এমএলএ রাখা বামের লোকেরাই জিনিস করে। আমাদের মাইক্রোফোন ভেঙেছে ওরা, টেবিল ভেঙেছে ওরা, এবং ওরা যেভাবে তেলে যাচ্ছিল, যেখানে আমাদের মেয়েরা বসে আছে তেলে যাচ্ছিল, হয়তো যদি আমাদের সিকিউরিটিরা না গিয়ে দাঁড়াতো, হয়তো আমার মনে হয় কোনো মানে ব্যাপক মারামারি বেঁধে যেতে পারত। বিধানসভায় তৃণমূল বিজেপির সংঘাতের পারদ চড়ছিল বেশ কিছুদিন ধরেই। ওবিসি থেকে অপারেশন সিঁদুর, বিভিন্ন ইস্যুতে কার্যত সম্মুখ সমরে দেখা যায় তৃণমূল ও বিজেপিকে। বিধানসভার বাইরে শুভেন্দু অধিকারীর মন্তব্য নিয়েও চরমে ওঠে চাপানুতর। বিভিন্ন ইস্যুতে রাজ্য রাজনীতি যেমন তপ্ত, তেমনি গোটা বিশ্ব এখন ফুটছে ইসরায়েল ইরানের যুদ্ধ ঘিরে। উত্তাপ আরও বাড়িয়েছে এই লড়াইয়ে আমেরিকার এন্ট্রি। ইতিমধ্যে ইরানের 3টি পরমাণু কেন্দ্রে আঘাত হেনেছে আমেরিকা। তবে আমেরিকার সেই অপারেশন মিডনাইট হ্যামারের পরেও নতি স্বীকার করছে না ইরান, বরং তারপরও ইরান থেকে ঝাঁকে ঝাঁকে মিসাইল উড়ে গেছে ইসরায়েলের দিকে। ইসরায়েলের রাজধানী জেরুজালেম, তেল আভিভ, হাইফা সহ একাধিক শহরে আছড়ে পড়ে ইরানের ব্যালিস্টিক মিসাইল। ইরানকে 2 সপ্তাহ সময় দিয়েও 72 ঘন্টার মধ্যে শনিবার রাতে এয়ার স্ট্রাইক চালিয়েছে আমেরিকা। 7টা স্টেলথ B-2 বম্বার্স সহ 125টি বেশি এয়ারক্রাফট, প্রায় 14,000 কেজি ওজনের 1 ডজনের বেশি GBU-57 বা বাংকার বাস্টার ব্যবহার করে 2 ডজনের বেশি টোমাহক ক্রুজ মিসাইল নিয়ে সব মিলিয়ে 25 মিনিটের অপারেশন। তার কয়েক ঘন্টার মধ্যে ইসরায়েলকে শিক্ষা দিতে পাল্টা আঘাত হানে ইরান। জেরুজালেম, তেল আভিভ, হাইফা সহ ইসরায়েলের একের পর এক শহরে ক্ষেপণাস্ত্র ছুড়ে তারা। মিনিটে মিনিটে বেজে ওঠে সাইরেন। জেরুজালেমে শোনা যায় জোরালো বিস্ফোরণের শব্দ।
ইসরায়েলের তো একটা নির্দিষ্ট এম আছে, তার মধ্যে নিউক্লিয়ার ফ্যাসিলিটি বন্ধ করা, মিসাইল মানে প্রোডাকশন ক্যাপাবিলিটি বন্ধ করা, আর সম্ভব হলে রেজিম চেঞ্জ হলেও ইসরায়েলের তাতে আপত্তি নেই। আর ইরান তো এখন ইসরায়েলকে তো ওরা ছোট শয়তান বলে ডাকে, আমেরিকাকে বড় শয়তান। ইরান তো কিছু করবে তো বটেই, না হলে তো তারা নিজেদেরই সার্ভাইভাল তাদের এক্সটিংক্ট হয়ে যাবে। সেইখানে আমার মনে হয় ইসরায়েলের আজকে যেমন অ্যাশডড শহরে করেছে, গতকাল হাইফাতে করেছিল, তো নর্থ সাউথ মিলিয়ে করছে। আবার ইসরায়েলও ছাড়ছে না, ইসরায়েল আজকে তাবরিজে করেছে এবং কিছু এয়ারফোর্সের প্লেন উড়িয়ে দিয়েছে। ইসরায়েল ইরানের মিলিটারি ক্যাপাবিলিটিটাকে যতটা পারে এই ডামাডোলের বাজারে ধ্বংস করে দিচ্ছে। এই মুহূর্তে আমেরিকার এই মিডল ইস্ট এরিয়াতে 19টা মতো বেস আছে। আপনি ওপর থেকে যদি দেখেন, সিরিয়া, জর্ডান, আপনার ইরাক, তারপরে আপনার এদিকে চলে আসুন সৌদি আরবিয়া, কাতার, আপনি আরও নিচে নামুন ইউএই, ওমান, পুরো এরিয়াতে আমেরিকার বেস আছে। তো এইবার 50,000 মতো সৈন্য আছে। তো তাদের যদি ইরান স্ট্রাইক করে, দুভাবে করতে পারে, ডাইরেক্ট ইরান মিসাইল দিয়ে করলো, আর আরেকটা হতে পারে যে যেটা আপনি বলছেন প্রক্সিস যেটা বলি আমরা, যে হিজবুল্লাহ, হামাস, হুতি বা ইরানের যেটা কুডস আছে আইআরসিজির, সেখান দিয়ে করলো তাদের দিয়ে, যেটাতে সিগনেচার প্রক্সি ওয়ার, মানে সিগনেচারটা কম আর কি, মানে ডাইরেক্ট দেওয়া যাবে না। দুটো ক্ষেত্রেই আমেরিকা আঘাত হানবে, কারণ আমেরিকা মেন্টালি প্রিপেয়ার। আজকে আমেরিকা কাতারের সবাইকে বলেছে যে বাইরে ফাইরে বেশি ঘুরবে না। আমেরিকা একটা ট্রাভেল নোটিশও জারি করেছে মিডল ইস্টের জন্য, আমেরিকান সিটিজেনদের জন্য। তো তারা মেন্টালি প্রিপেয়ার্ড একটা কিছু হতে পারে। বাট এটার শেষটা কোথায় হবে, শুরুটা তো হয়ে গেছে, শেষটা কোথায় হবে বুঝতে পারছি না। ইরান কতটা রিয়াকশন করবে, না ইরান চাইবে যে সবাই মধ্যস্থতা করে ব্যাপারটাকে এখন আপাতত একটু মুলতবি দিক। পাল্টা আঘাত হেনেছে ইসরায়েলও। পশ্চিম ইরান ও তেহরানে এয়ার স্ট্রাইক চালিয়েছে ইসরায়েলের বায়ুসেনা। কেরমানশাহ শহরের সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইসরায়েল। ইসরায়েল ডিফেন্স ফোর্স আইডিএফ এর দাবি 30টি যুদ্ধাস্ত্র নিয়ে 20টি ফাইটার জেট আক্রমণ চালিয়েছে। কেরমানশাহ ছাড়াও হামেদান শহরেও হামলা চালায় ইসরায়েল। ইরানের দাবি ইসরায়েলের হারমেস ড্রোনকে গুলি করে নামিয়েছে তারা। মধ্যপ্রাচ্যের এই মহাযুদ্ধে দুদেশেরই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, তবু কেউ কাউকে 1 ইঞ্চিও জমি ছাড়তে নারাজ। উল্টে আমেরিকার হামলার পর সুর চড়িয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলী খামেনি। এক্স হ্যান্ডেলে তার পোস্ট, ইহুদি জাতীয়তাবাদী শক্তি বড় ভুল করে ফেলেছে, তারা বড় ধরনের অপরাধ করেছে, তাদের শাস্তি পেতেই হবে। ইতিমধ্যেই শাস্তি দেওয়ার কাজ শুরু হয়েছে। দেখুন, এগুলি আমরা রণবিদ্যার ভাষায় বলি ওয়ার অফ অ্যাট্রিশন, মানে এখন পরস্পর পরস্পরকে আঘাত করবে, করে একটা যতক্ষণ না দুই পক্ষের মধ্যে এক পক্ষ ততটা দুর্বল হয়ে যাবে যে আলোচনায় বসতে রাজি হবে। তো সেই ক্ষেত্রে এই যুদ্ধটা কখন থামবে সেটা বলা মুশকিল, এবং এটা আমাদের বুঝতে হবে। যেটা ইসরায়েলের ক্ষয়ক্ষতি হয়েছে, ইসরায়েলের পক্ষে এই ক্ষয়ক্ষতি মিটিয়ে ফেলা, শুধু যেগুলি লোক মারা গেছে তাদের তো প্রাণ আনতে পারবে না, তাদের জীবদ্দশায় ফেরাতে পারবে না, বাকি যে বাড়ি ঘর বা ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস হয়েছে সেটা ইসরায়েল গড়ে তুলতে পারবে। কারণ ইসরায়েলের অর্থনীতি গত 5 বছরে দ্বিগুণ হয়েছে। ওদের পার ক্যাপিটা ইনকাম $57,000 পার হেড। তো ওদের অর্থনীতি অনেক ভালো এবং আমেরিকার আশীর্বাদ ওদের আছে। কিন্তু যেই ক্ষতিটা ইরানের হচ্ছে সেইটা ইরান কি করে মেটাবে, সেটা যার জন্য ইরানের আভ্যন্তরীণও একটা বিক্ষোভের খবর আমরা পাচ্ছি। তারা বলছে যে খোমেনি রিজাইন করুন, কারণ দেশকে সে যুদ্ধ থেকে বাঁচাতে পারেনি। তো সেইটা নিয়ে একটা দেখার জিনিস। অন্যদিকে ইরানে হামলা চালিয়ে নিজের দেশে প্রতিবাদের মুখে ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধের বিরোধিতা করে নিউ ইয়র্কে বিক্ষোভ দেখানো হয়। আমেরিকার এন্ট্রি ইসরায়েল এবং ইরানের লড়াইকে এক অন্য মাত্রা দিয়েছে। সারা বিশ্ব জুড়ে প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি আমরা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছি? ইরানের পরমাণু কেন্দ্রে এয়ার স্ট্রাইকের পর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, এই হামলায় 5 থেকে 6টি GBU-57 বাংকার বাস্টার ব্যবহার করা হয়েছে। GBU-57 ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর, যাকে বলা হয় বাংকার বাস্টার। এটি হলো মার্কিন সমরাস্ত্র ভান্ডারের সবচেয়ে বড় নন নিউক্লিয়ার বোমা।
মাটির নিচে থাকা লক্ষ্যবস্তু অথবা শক্ত বাংকার ধ্বংসে ব্যবহার করা হয় এই বোমা। GBU-57 বা বাংকার বাস্টার বিস্ফোরণের আগে কংক্রিট ভেদ করে 60 মিটার অর্থাৎ প্রায় 200 ফুট গভীর গর্ত করতে সক্ষম। মাটির নিচে উচ্চমানের ইস্পাত দিয়ে তৈরি বাংকারও ভেদ করে ঢুকে যেতে পারে। 30,000 মিটার উপর থেকে ফেলা এই বোমা কংক্রিট ফুটো করে ভিতরে ঢুকে যায়। এই বোমার বিশেষত্ব হলো এটা মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে বিস্ফোরণ হয় না, এর মধ্যে একটি বিশেষ ফিউজ থাকে যার জন্য মাটির গভীরে যাওয়ার পর বিস্ফোরণ হয়। B2 বোম একটা ক্যারিয়ার। এবার B2 বিমানের বিশেষত্ব হচ্ছে এই বোম ভীষণ ভারী বোম। তো এক একটা বোমের ওজন প্রায় 15,000 কিলো, তো দুটো নিয়ে যেতে পারে। প্লাস B2 বিমান যেটাকে আমরা স্টেলথ বলি বা হুইসপারিং ডেথ বলি, তো সেইটা রাডার সিগনেচার খুব কম, ফলে শেপটা এমন আর কিছু টেকনোলজি এমন ওদের কাছে আছে যেটাতে রাডারে ধরা পড়ে না। আর এটা লং হল করতে পারে। লং হল মানে কন্টিনিউয়াস আকাশে 30 ঘন্টা 36 ঘন্টা ফ্লাইট করতে পারে। একবার মিডিয়া রিফুয়েলিং করেছে, আবার ফেরত গেছে। US থেকে ইরানে এসে বম ফেলে চলে গেছে। এটা চারটিখানি কথা না। প্লেনের থেকেও বেশি যেটা হচ্ছে সেটা বম, যে সেটা এত গভীরে গিয়ে হানা দিতে পারে যেটা পৃথিবীতে আর কারো কাছে এই মুহূর্তে নেই। 2,500 কিলো মতো এক্সপ্লোসিভ আছে, আর 200 ফিট ভেতরে ঢুকে যায় কংক্রিটের। তো সেটাতে এইরকম ইসরায়েল হাত তুলে দিয়েছিল যে আমরা এই ফার্দো নিউক্লিয়ার বেসকে রিঅ্যাক্টরকে আমরা কিছু করতে পারবো না, কারণ এরা এত ওয়েল ডাগ ইন বলে, এত ভেতরে আছে, তলায় আছে, সেই জন্য US এই বমটা ব্যবহার করে এখানে। আমেরিকার এই হামলায় অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে B2 স্পিরিট স্টেলথ বোমারু বিমান। 30,000 পাউন্ড ওজনের GBU-57 ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটরকে বলতে পারে এই বোমারু বিমান। একই সঙ্গে এই বিমান রাডার এবং এয়ার ডিফেন্সকেও ফাঁকি দিতে সিদ্ধহস্ত। প্রতিটি B2 বিমান দুটো করে বাংকার বাস্টার বয়ে নিয়ে যেতে সক্ষম। এই বিমানটা দিয়ে ওরা ইরানের যে সবচেয়ে নিরাপদ অস্ত্রের ভান্ডার, আণবিক অস্ত্রের ভান্ডার ফুর্দোতে বাংকার বাস্টিং করতে ওরা এই বিমানটাকে ব্যবহার করে। কারণ ইসরায়েল নাতাংজে করেছে, ফুর্দোতে করেছে, আবার ইফসাহানে করেছে। কিন্তু নাতাংসে যে খবর আছে সেখানে ওদের যে সুপারফিশিয়াল ক্র্যাক করেছে, ওখান থেকে রেডিয়েশন কোনো পায়নি। ফুর্দুতে যেটা ইরানের কাছে খবর বা ইরানের প্রচার বা যে কোনো গোয়েন্দাদের খবর, এটা মাটির নিচে প্রায় 300 মিটার পর্যন্ত ওদের অস্ত্র রাখা আছে। এই বিমানটা 12 কিলোমিটার উপর থেকে বোমটাকে ড্রপ করবে, এবং এই 12 কিলোমিটার ড্রপ করার পরে ওটার অ্যাকিউরেসিটা কি করে করবে, ওটা স্যাটেলাইট থেকে কানেক্টেড হয়ে স্যাটেলাইট ওকে ওই টার্গেটের পিন পয়েন্টে পৌঁছে দেবে। প্রথমে একটা বিস্ফোরণ ঘটাবে, ঘটিয়ে আবার ভিতরে চলে যাবে। এইভাবে এক একটা গোলা 200 ফিট পর্যন্ত নাকি ওরা ঢুকে বাস্ট করতে পারে। শনিবার রাতে ইসরায়েল ইরানের যুদ্ধে আচমকা এন্ট্রি নিয়েছে আমেরিকা। B2 স্পিরিট স্টেলথ বোমারু বিমান নিয়ে ইরানের 3টি পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েছে তারা, যার পাল্টা হিসেবে চোখ রাঙাচ্ছে ইরানও। আর এই প্রেক্ষাপটে সামনে এসেছে মারাত্মক তথ্য। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, আমেরিকার সেনা ও গোয়েন্দা কর্তারা এমন আশঙ্কা করছেন যে ইরানের মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলি ইরাকে আমেরিকার সেনা ঘাঁটিতে হামলা চালাতে পারে। এমনকি সিরিয়াতেও একই সম্ভাবনা রয়েছে। মার্কিন কর্তাদের উদ্ধৃত করে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়েছে, আমেরিকার পদক্ষেপ ঠেকাতে কঠোর পরিশ্রম করছে ইরান সমর্থিত জঙ্গি সংগঠনগুলি। কিন্তু তারা কারা তা অবশ্য স্পষ্ট করা হয়নি প্রতিবেদনে। এই মুহূর্তে আমেরিকার এই মিডল ইস্ট এরিয়াতে 19টা মতো বেস আছে। আপনি ওপর থেকে যদি দেখেন, সিরিয়া, জর্ডান, আপনার ইরাক, তারপরে আপনার এদিকে চলে আসুন সৌদি আরবিয়া, কাতার, আপনি আরও নিচে নামুন UAE, ওমান, পুরো এরিয়াতে আমেরিকার বেস আছে। তো এইবার 50,000 মতো সৈন্য আছে। তো তাদের যদি ইরান স্ট্রাইক করে, দুভাবে করতে পারে, ডাইরেক্ট ইরান মিসাইল দিয়ে করলো, আর আরেকটা হতে পারে যে যেটা আপনি বলছেন প্রক্সিস যেটা বলি আমরা, যে হিজবুল্লাহ, হামাস, হুতি বা ইরানের যেটা কুডস আছে IRCGর, সেখান দিয়ে করলো তাদের দিয়ে, যেটাতে সিগনেচার প্রক্সি ওয়ার, মানে সিগনেচারটা কম আর কি, মানে ডাইরেক্ট দেওয়া যাবে না। দুটো ক্ষেত্রেই আমেরিকা আঘাত হানবে, কারণ আমেরিকা মেন্টালি প্রিপেয়ার্ড। আজকে আমেরিকা কাতারের সবাইকে বলেছে যে বাইরে ফাইরে বেশি ঘুরবে না। আমেরিকা একটা ট্রাভেল নোটিশও জারি করেছে মিডল ইস্টের জন্য, আমেরিকান সিটিজেনদের জন্য।
তো তারা মেন্টালি প্রিপেয়ার্ড একটা কিছু হতে পারে, বাট এটার শেষটা কোথায় হবে, শুরুটা তো হয়ে গেছে, শেষটা কোথায় হবে বুঝতে পারছি না। আজ ইরানের বিরুদ্ধে যে অভিযোগ তুলছে ইসরায়েল ও আমেরিকা, 2 দশক আগে ইরাকের বিরুদ্ধে অনেকটা সেরকমই অভিযোগ তুলে যুদ্ধে নেমেছিল আমেরিকা। সাদ্দাম হোসেনের সরকারের বিরুদ্ধে গণবিধ্বংসী অস্ত্রের মজুদ ও আল কায়দার মতো জঙ্গি গোষ্ঠীগুলোকে মদদ দেওয়ার অভিযোগ উঠেছিল। বছরের পর বছর চলে যুদ্ধ, এমনকি সাদ্দাম ক্ষমতাচ্যুত হওয়ার পরও আমেরিকার সেনারা ইরাকে থেকে গেছেন। ইরাকের আল আসাদ ও আরবিল বিমান ঘাঁটি সহ বিভিন্ন জায়গায় আমেরিকার সেনারা রয়েছেন, সংখ্যাটা প্রায় 2500। অন্যদিকে জঙ্গি গোষ্ঠী আইএসের বিরুদ্ধে লড়তে সিরিয়াতেও সেনাদের রেখে দিয়েছে আমেরিকা। এবার সেই সমস্ত ঘাঁটিকেই কি নিশানা করছে ইরান? যদি সত্যিই তাই হয়, তাহলে আরো কতটা ভয়ঙ্কর রূপ নেবে যুদ্ধ? নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন ঘিরে জল্পনা জোরালো হচ্ছে। অন্যদিকে আমেরিকার দ্য ন্যাশনাল ব্রডকাস্টিং কোম্পানি বা এনবিসির আরেকটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প ইরানের পরমাণু কেন্দ্রে হামলার চূড়ান্ত নির্দেশ দেওয়ার কয়েকদিন আগেই তেহরানের তরফে ওয়াশিংটনকে জানানো হয়েছিল যে কোনো ইসলামিক রাষ্ট্রের পরমাণু কেন্দ্রে হামলা চালানো হলে তারাও আমেরিকান মাটিতে জঙ্গিদের স্লিপার সেলগুলিকে সক্রিয় করে তুলবে। প্রতিবেদনে আরও বলা হয়েছে যে গত সপ্তাহে কানাডায় G7 সম্মেলন চলাকালীন ট্রাম্পের কাছে এই বার্তা পৌঁছেছিল, যে কারণে আমেরিকার প্রেসিডেন্ট তড়িঘড়ি সম্মেলন থেকে দেশে ফিরেছিলেন। পুরো ওয়েস্ট এশিয়ার কান্ট্রি আমেরিকার মিলিটারি গ্রিড মানে প্রত্যেকটা দেশেই প্রায় ওদের সামরিক ঘাঁটি আছে, ইরান ছাড়া। তো ইরানের আশেপাশে কুয়েত দেখুন, কাতার দেখুন, সৌদি আরবিয়া, সংযুক্ত আরব এমিরেট, সিরিয়া, আপনি নেম এ কান্ট্রি, ইজিপ্ট, সমস্ত জায়গায় হ্যাঁ ওদের ঘাঁটি আছে। প্রায় 50,000 ট্রুপস ওখানে ডিপ্লয়েড। পুরো যে ওয়েস্ট এশিয়াটা আমেরিকান এবং ন্যাটো কান্ট্রির কিছু দেশের ওখানে সামরিক ঘাঁটি আছে। কারণটা কি? কারণ এই বিস্তীর্ণ এলাকা জুড়ে এদের বিশাল ইনভেস্টমেন্ট। এরিয়া অফ ইম্পর্টেন্স বা এরিয়া অফ ইন্টারেস্টকে যদি সিকিউর করতে হয় তাহলে ওটাকে এরিয়া অফ ইনফ্লুয়েন্সে কনভার্ট করতে হবে। এখন এরিয়া অফ ইনফ্লুয়েন্স কি? সামরিক শক্তি। আমেরিকার মিডনাইট হ্যামারের পরেও পাল্টা প্রত্যাঘাত চালিয়ে যাচ্ছে ইরান। ঝাঁকে ঝাঁকে মিসাইল উড়ে যাচ্ছে ইসরায়েলের দিকে, আছড়ে পড়ছে ব্যালিস্টিক মিসাইল, ঘন ঘন সাইরেনের শব্দ। মধ্যপ্রাচ্যে যুদ্ধ যখন ক্রমশ ভয়ঙ্কর আকার নিচ্ছে, তখন ইসরায়েল থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে দক্ষিণ 24 পরগনার সোনারপুরে আতঙ্কে দু চোখের পাতা এক করতে পারছেন না দাস পরিবার। তিরুপতির ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চের বিএসসি 3য় বর্ষের ছাত্র রাহুল দাস ইসরায়েলের তেল আভিভ থেকে কয়েক কিলোমিটার দূরে বার ইলান ইউনিভার্সিটি, সেখানে ইন্টার্নশিপ করছে রাহুল। 3 মাসের ইন্টার্নশিপ শেষ হবে 31শে জুলাই, কিন্তু তার আগেই যুদ্ধের দামামা ইসরায়েলে। আপাতত রাহুল আশ্রয় নিয়েছেন বাংকারে। সেই বাংকারের ভিতরের ছবিটা ঠিক কি রকম তাও দেখিয়েছেন তিনি। এইটা হচ্ছে বাথরুম, এই হচ্ছে রান্না ঘরের জায়গা, এইখানে রান্না করে। এটা হচ্ছে ফ্রিজ, এটা হচ্ছে একটা দরজা, এখানে একটা দরজা, 2টো দরজা ইভ্যাকুয়েশনের জন্য আছে। ভিতরে এদের পার্সোনাল রুম আছে। আর উপরে যদি দেখেন ওই জায়গাটা হচ্ছে এয়ার সার্কুলেশনের জন্য যত সম্ভব। আর এখানে ধরুন কোনো একটা সময় মানে একটা পয়জনাস কিছু হয়েও গেল, সেই ক্ষেত্রে আমরা এমার্জেন্সি ইভ্যাকুয়েশন করতে পারি। এখানে ভিতরে জায়গাপত্র আছে এই দরজার ভিতরে। তো এই হচ্ছে সিচুয়েশন। এন্ট্রি পয়েন্ট একটু দেখাও, কোথা দিয়ে ঢুকবে? এন্ট্রি পয়েন্ট হচ্ছে এটা, এখান থেকে আমরা ঢুকি। আর আরেকটাও আছে, এইটাও আছে আরেকটা এন্ট্রি পয়েন্ট, কিন্তু এই মুহূর্তে এটা বন্ধ করে রেখেছে, একটাই এন্ট্রি পয়েন্ট খোলা আছে এই। আর কি বলি, কতগুলো এটা হচ্ছে এটা অ্যাকচুয়ালি এদের পার্সোনাল রুম। এই দুটো জায়গা হচ্ছে এখানে একটা পার্সোনাল রুম আছে এদের, আর আরেকটা ওখানে আরেকজনের পার্সোনাল রুম আছে। তাছাড়া আমরা এই জায়গাটা পুরোপুরি বসে থাকি, বিভিন্ন চেয়ার দেওয়া আছে আপনি দেখতে পাচ্ছেন। আর তাছাড়াও যদি লোকেরা মানে বেশি লোক ঢুকে যায়, সেই ক্ষেত্রে যে কেউ এই রুমগুলোর ভিতরে ঢুকে এই ফেসিলিটিস গুলো অ্যাভেল করতে পারে। এরকম একটা যদি দেখেন তাহলে 15 জন তো ঢুকে যেতেই পারে এখানে, 15-20 জন মোটমাট এখানে ভালো করে থাকতে পারবে, মাটিতে বসে হোক দাঁড়িয়ে হোক। যদি কোনো রকম পরমাণু হামলা হয় তাহলেও কি এই জায়গাটা সেফ? হ্যাঁ, এবার দেখুন পরমাণু বোম যদি একদম ডাইরেক্ট আমাদের মানে কি বলি একদম উপরে পড়ে, সেই ক্ষেত্রে তো সেফ হবে না। কিন্তু হ্যাঁ, যদি একটু মানে বাইরের রিজনে পড়ে বা আউটস্কার্টসে পড়ে,
এবার যেখান থেকে রেডিয়েশন ছড়ানোর অনেক প্রবাবিলিটি আছে, তো সেই ক্ষেত্রে যদি আমরা বাংকারটা দিয়ে যদি আমরা কমেন্টগুলো মানি, সেই ক্ষেত্রেও কোনো অসুবিধা হবে না। কারণ কি, এদের যে দরজাটা আছে সেটা 2-3টে লেয়ারে ডিভাইড করা আছে, এদের জানলা 4টে লেয়ারে ডিভাইড করা আছে। তো সেই ক্ষেত্রে যদি একটা কোনো পরমাণু বোমা অ্যাটাকও হয়, পুরো বিল্ডিংটাও যদি ধসে যায়, এতটাই যদি কাছে হয় যে পুরো বিল্ডিংটাও ধসে গেল শক ওয়েভের জন্য, তাও এই বাংকারগুলো দাঁড়িয়ে থাকবে। আর যদি রেডিয়েশন লিক হয় বা কোনো পয়জনাস কিছু হয়ে যায়, যাতে পরবর্তীকালে মানুষ যাতে বাইরে আসে, তারা ধরুন নিঃশ্বাস নিতে পারছে না বা ভিতরেই থাকতে হচ্ছে, সেই ক্ষেত্রেও এখানে এমার্জেন্সি উইন্ডো আছে বা এয়ার পিউরিফায়ার ভেন্টিলেশন আছে, যেখান থেকে আমরা ভালো করে নিঃশ্বাস নিতে পারি। এই যে এটা হচ্ছে প্রথম দরজা, আর এটা হচ্ছে দ্বিতীয় দরজা। তো দুটো লেয়ার একসাথে ফর্ম করা হয়। আর ওই দিক থেকে যদি আপনি দেখেন, এইটা হচ্ছে যে দরজাটা আপনাদের দেখাচ্ছিলাম, এটা আরো দরজা, এখান থেকে পুরো লেয়ার করা থাকে। আর এটা ভিতরের দিকে আছে, তো সেই ক্ষেত্রে এটাই হচ্ছে মোটমাট কনস্ট্রাকশন এখানকার। আপনি পাচ্ছেন যে দেয়ালগুলো অনেকটা মোটা, এখান থেকে এতটা মোটমাট দেয়াল এসে তারপরে হচ্ছে মেইনটা শুরু হয়। এগুলোকে ওনারা কি বলে, ওদের ওখানে কি বলে? আমরা এগুলোকে বলছি শেল্টার বলে ডাকি আমরা। ওকে, এমন শেল্টার কি বিভিন্ন জায়গায় শহরে বানানো রয়েছে সব সাধারণ মানুষের জন্য? হ্যাঁ হ্যাঁ, সব জায়গায় বানানো রয়েছে। পরিবারের সঙ্গে যোগাযোগ বলতে ভিডিও কল। ভোর রাতের দিকে নাকি মিসাইল অ্যাটাক করেছিল, তো সবাই তখন তোরা শেল্টারে চলে গেছিলি? আর তোর এমনি ঘরে খাবার দাবার রসদ কি জোগাড় করা আছে? বাড়ির লোকেদের এখন একটাই চিন্তা, কতদিনে ফিরতে পারবে ছেলে। দুশ্চিন্তায় ঘুম উড়েছে বাড়ির সবার। রিসার্চে ইন্টার্নশিপ করতে গেছিল 3 মাসের জন্য, তো ঠিক 1 মাস পর থেকেই যুদ্ধ শুরু হয়ে গেছে। তো এখন যে হারে যুদ্ধর ইয়েটা বেড়েছে, তো আর আসতে পারছে না, বা ভারত সরকার চেষ্টা করছে যত তাড়াতাড়ি নিয়ে আসার জন্য। ইসরায়েলের পাশাপাশি যুদ্ধবিধ্বস্ত ইরানেও আটকে বহু বাঙালি। নদিয়ার শান্তিপুর পুর এলাকা বেতাইয়ে 3 বাসিন্দা আটকে রয়েছেন ইরানে। আমার স্বামী ইসরায়েলে আছে, ওখানে তো বোমা পড়ছেই করছে, আমরা আটকে আছি। তাহলে বাজে বাজে কথা হয়, জিজ্ঞাসা করি কি হচ্ছে, বলে এখন ভালো আছি, আবার বলে খারাপ আছি, এরকম বলে। আমাদের খুব দুশ্চিন্তা হয়, সবসময় চিন্তা। এখন যে আতঙ্ক কাছে বাড়ি আসাই ভালো। দেবরাজ ভক্তের মতো ইসরায়েলে আটকে পড়েছেন বেতাইয়ের আরেক বাসিন্দা সদানন্দ হালদার। তিনিও নির্মাণ কর্মী, 3 মাস আগে ইসরায়েল গেছেন। সারাদিনে বারবার ছেলের সঙ্গে ভিডিও কলে কথা বলছেন মা আদুরি হালদার। আমাদের চিন্তার শেষ নেই, কি করব, কি হবে, কি খাবো না দেবো, খাওয়া দাওয়া নেই, ছেলেপিলে এমন অবস্থায় আছে, অনেক দুশ্চিন্তার মধ্যে আছে। বেতাইয়ের বাসিন্দা গোষ্ঠচরণ বিশ্বাসের 2 ছেলে, সঞ্জীব বিশ্বাস ও সুজিত বিশ্বাস কাজ করেন ইসরায়েলে। গোষ্ঠচরণ বিশ্বাসের দাবি, ফোনে ছেলেরা জানিয়েছে যখন তখন মিসাইল এসে পড়ছে। 2 ছেলে ইসরায়েল আছে, যুদ্ধ হলে বাংকারে যায়, এইভাবেই আসে। খুবই খারাপ লাগে শুনলে, আছে যুদ্ধ থামুক। আটকে পড়া ভারতীয় পড়ুয়াদের উদ্ধার করতে অপারেশন সিন্ধু লঞ্চ করেছে ভারত। ইসরায়েল থেকে 161 জন ভারতীয়কে ইতিমধ্যেই ফেরানো হয়েছে বলেই খবর সূত্রের। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, 22 জুন অর্থাৎ রবিবার বিকেল 4:30 ইরানের মাশাদ থেকে একটি বিশেষ বিমানে 311 জন ভারতীয় নাগরিক নয়াদিল্লিতে পৌঁছেছেন। ইরান থেকে মোট 1428 জন ভারতীয় নাগরিককে সরানো হয়েছে। একে মধ্যপ্রাচ্যে মহাসংঘাত। ইসরায়েল ইরান যুদ্ধ পরিস্থিতির মধ্যে আবার মহা এন্ট্রি হয়েছে আমেরিকার, যা তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা বাজিয়ে দিল কিনা সেই প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। এই পরিস্থিতিতে অর্থনীতি নিয়ে একটা গভীর উদ্বেগ তৈরি হচ্ছে। ইতিমধ্যে তেহরান হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধের হুঁশিয়ারি দিয়েছে। এরপরেই তেলবাহী 2 সুপার ট্যাঙ্কার রবিবার রাতে আচমকা গতিপথ বদলে পারস্য এবং ওমান উপসাগরের সংযোগ রক্ষাকারী ওই প্রণালী ছেড়ে সরে গিয়েছে। ইরান থেকে সরাসরি তেল আমদানি না করলেও ভারতের আমদানি করা অপরিশোধিত তেলের 3 ভাগের 2 ভাগ আসে ইরানের সীমান্তবর্তী হরমুজ প্রণালী হয়ে। কাতারের মতো দেশ থেকে আমদানি করা প্রাকৃতিক গ্যাসের অর্ধেকও আসে এই পথে। এই পথ বন্ধ হলে ভারতের তেলের যোগানে টান পড়বে, আর সেটা হলে ভারতের জ্বালানির দাম বাড়বে চড়চড়িয়ে। আর জ্বালানির দাম বাড়া মানেই সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি, অর্থাৎ
যুদ্ধ পরিস্থিতি মধ্যপ্রাচ্যে তৈরি হলেও তার আজ সরাসরি এসে লাগবে ভারতের সাধারণ মানুষের গায়ে। পারস্য উপসাগরের সবচেয়ে সংকীর্ণ একটি অঞ্চলটি হচ্ছে হরমুজ প্রণালী, এবং সেখান দিয়ে মোটামুটি 20% জাহাজ যাতায়াত করে, যারা জাপান, চীন, কোরিয়া এবং ভারতে তেল পৌঁছে দেয় প্রতিদিন। ফলে আশঙ্কার কারণ হচ্ছে যে এখান থেকে যদি জাহাজ চলাচল বাধাপ্রাপ্ত হয় তাহলে ঘুরে যাওয়ার কোনো রাস্তা নেই, মানে কারণ এখানে যে তেল উৎপাদন হয় মূলত আমিরশাহী, ওমান এবং অন্যান্য আরব দেশগুলোতে, সেখানকার তেল কালেক্ট করে জাহাজগুলো এই প্রণালী দিয়ে পাস করে। সেখান দিয়ে যেতে না পারলে অন্য কোনো রাস্তা নেই। ফলে জাহাজ চলাচল যদি বন্ধ হয়, তেলের সাপ্লাই এবং তার দাম অত্যন্ত রকম বেড়ে যাবে, এটা আশঙ্কা থাকছে। যেটা বেড়েছে 59 থেকে বিশেষ করে আজকে আমি দেখলাম $78 আছে, মানে এই 25 থেকে 30% বেড়েছে, কিন্তু মাত্র 10 থেকে 12 দিনের ভেতর। এটা কিন্তু এত তাড়াতাড়ি জাম্পিং হয় না, 1% 2% করে হয়। ইউএস যত ঢুকবে, সারা পৃথিবীর টেনশন যখন যত লড়াই সব অয়েল নিয়ে, যতই টেনশন মারবে অয়েল প্রাইস বাড়তে আরম্ভ করে, বাড়ার কোনো লিমিট নেই। এবং আমাদের কাছে যে খবর আছে 100 কি, মানে এবারে যে যদি ঠিক মতো যুদ্ধ লাগে, সবাই যদি জড়িয়ে যায়, মানে আমার মনে হচ্ছে যে আমরা এটা দেখতে পাবো ক্রুড অয়েলের প্রাইস হাইস্ট রেকর্ড 150, 60, 70 অবধি চলে যেতে পারে। যুদ্ধের পরিস্থিতি নিয়ে আতঙ্কে অনেকে এখন থেকেই যানবাহনে বেশি করে তেল ভরতে শুরু করেছেন। সেন্ট্রাল গভর্নমেন্ট আশ্বাস দিচ্ছে যে পারবে না, কিন্তু কতদিন এই যুদ্ধটা যদি কন্টিনিউ চলে, দাম সেন্ট্রাল গভর্নমেন্টকে বাড়াতেই হবে, এক্ষেত্রে কোনো উপায় নেই। তো কাস্টমারের একটা প্রভাব আছে যে যতটা পারি আমি তুলে রেখে দিই, তাতে যদি 5-10 টাকা হঠাৎ করে বেড়ে যায় তার প্রভাবটা না পড়ে। যুদ্ধ পরিস্থিতির ধাক্কা লেগেছে শেয়ার বাজারেও। সোমবার দিনের শুরুতেই 225 পয়েন্ট পড়ে নিফটি 50 দাঁড়ায় 24,853 পয়েন্টে। অন্যদিকে সেন্সেক্স পড়ে যায় 756 পয়েন্ট, সেন্সেক্স দাঁড়ায় 81,567 পয়েন্টে। তারপর অবশ্য কিছুটা ঘুরে দাঁড়ায় শেয়ার বাজার। টাকা নিয়ে তো একটু গন্ডগোল হবে, কারণ দেখো এরকম একটা অনিশ্চয়তা থাকলে শেয়ার মার্কেটে যারা টাকা খাটায়, বিশেষ করে বিদেশিরা, তারা আশঙ্কা করে এই দেশের যদি কোনো ক্ষয়ক্ষতি হয়, শেয়ার মার্কেটের সমস্যা হতে পারে, তখন এখান থেকে টাকা তুলে তারা অন্য জায়গায় বিনিয়োগ করে। তো সেটা করেছে, তার ফলে অল্প হলেও শেয়ার বাজারে ধস নেমেছে। ড্রোন, মিসাইল সিস্টেম থেকে রাডার টেকনোলজির জন্য ইসরায়েলের সঙ্গে চুক্তি রয়েছে ভারতের। আবার মধ্যপ্রাচ্যের এই দেশে ভারত চামড়া, জামাকাপড়, বিভিন্ন ধাতু, দামি পাথর, রাসায়নিক পদার্থ, ওষুধ ও চিকিৎসার যন্ত্রপাতি রপ্তানি করে। অপরদিকে ইরানের চাবাহার বন্দরেও বিপুল অঙ্কের বিনিয়োগ করেছে ভারত। পিনপয়েন্টেড স্ট্রাইকস এবং প্রিসিশন স্ট্রাইকস, ক্যালকুলেটেড স্ট্রাইকস, সেখানে তো আমেরিকা ওস্তাদ, এর মধ্যে কোনো সন্দেহই নেই। সেই জন্য এখনো তার ইম্প্যাক্টটা আসেনি। যদি এটা দীর্ঘমেয়াদী যুদ্ধটা হয়, এটা হতে পারে যে শেয়ার বাজার হয়তো অপেক্ষার মোডে চলে যাবে, মানে পজ মোড, একটা বৃদ্ধি পাওয়ার থেকে পজ চলে যাবে। ইন্ডিয়ার মতো করে চলছে, ভারতের মতো করে চলছে, কিন্তু এখনো তার ইম্প্যাক্টটা দেখা যাচ্ছে না, যেটা আগের দিনে হলে পর সঙ্গে সঙ্গে ইম্প্যাক্ট হতো। বিশেষজ্ঞরা বলছেন, ইরান ইসরায়েল যুদ্ধ আরো তীব্র হলে বিশ্ব অর্থনীতিতে পড়তে পারে তার ভয়ঙ্কর প্রভাব। এবিপি আনন্দ।